এসিটা বন্ধ করে তো সাউন্ড হয়। দিছো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাকে তোমরা স্পষ্ট বোর্ডে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাও প্লিজ, যে আমাকে কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা। ঋতু দাস ওয়ালাইকুম আসসালাম, জুবাইর ওয়ালাইকুম আসসালাম, আকমল ওয়ালাইকুম আসসালাম, কামনা মিম ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সকলেই ভালো আছো। যে আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে কি বোর্ডে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা আজকে বেসিক ইংলিশের লেকচার 2 নিয়ে এসেছি, যে আমরা এখন ব্যারেন্স টোফেলের রিভিউগুলো আমরা দেখব। আমরা গত ক্লাসে রিভিউ দেখেছিলাম, যে সেখানে 1 থেকে 5 নম্বর প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা 6 নম্বর প্রবলেম থেকে সলভ করা শুরু করব ইনশাল্লাহ। শফিক সাহা ওয়ালাইকুম আসসালাম। শফিক, তুমি আশা করি ভালো আছো, তুমি আমাকে ফোন দিও, তোমার সাথে কথা আছে। এসকে শাওন খান ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি পেজগুলোতে দিয়েছো সব জায়গায়? ওকে, তাহলে আমরা চলো শুরু করি। যে আমাদের গত ক্লাসে আমরা 5 নম্বর প্রবলেম পর্যন্ত সলভ করেছিলাম। আচ্ছা, ওকে, আমরা আজকে এখান থেকে শুরু করার চেষ্টা করব। যে আজকের ক্লাসের প্রথম টপিকসই থাকবে যে আমাদের মডাল ভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। যে প্রবলেম 6তে রয়েছে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব সম্পর্কে আমরা যা যা জানি সেটা একটু প্র্যাকটিস করব ইনশাল্লাহ। যে প্রথমত আমরা জানি যে মডাল এক প্রকার অক্সিলারি ভার্ব। মডাল এক প্রকার অক্সিলারি ভার্ব, যার কারণে অন্য অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড এরপর বসে না। অর্থাৎ মডাল ভার্ব যেহেতু এক প্রকার অক্সিলারি ভার্ব, সেহেতু অন্য কোনো অক্সিলারি ভার্ব এরপরে বসতে পারবে না। তবে ডু, ডাজ, ডিড এইগুলাও মডাল ভার্বের পরে বসতে পারবে যদি সেটা মেইন ভার্ব হিসেবে থাকে। যেমন আই ডু ইট, এটাকে যদি তুমি মডাল ভার্ব করতে চাও তাহলে আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট, এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, না ইকো আসতেছে, গতকাল তো এই সমস্যা হয়নি, তাহলে ওই সাউন্ড সিস্টেম ভালো। এরপরে হচ্ছে যে মডাল ভার্ব মেইন ভার্বের পূর্বে বসে বাক্যে কিছু অতিরিক্ত তথ্য যোগ করে। এরপর মেইন ভার্বের সাথে এস বা ইএস অথবা টু যোগ মেইন ভার্ব অথবা মেইন ভার্ব যোগ আইএনজি হবে না। কেন হবে না? এই কারণে আমরা মডাল ভার্বকে সবসময় বেয়ার ইনফিনিটিভ বলে থাকি। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ কি?
যে মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটা টু থাকবে, কিন্তু সেই টুটা সবসময় উচ্চ আকারে রাখতে হবে, একেই বলা হবে বেয়ার ইনফিনিটিভ। তাহলে এইখানে যে তথ্যগুলো ছিল যে প্রবলেমস উইথ মডালস অ্যান্ড মডাল রিলেটেড প্যাটার্নস, যে মডালস আর অক্সিলারি ভার্বস, they are used with main verbs to give additional meaning to main verbs. The most common modals are listed below along with some of the additional meaning that the add to main verbs. অর্থাৎ এইখানে যে ইংলিশ ভার্সন যে কথাগুলো রয়েছে সেটারই আমরা এক প্রকার অনুবাদ করে দিয়েছি, এটা বললেই সবচেয়ে ভালো হয়। যে আমরা এখানে যে কাজটি করেছি, যে তথ্যগুলো তোমাদের সামনে পরিবেশন করেছি সেটি হচ্ছে যে মডেল এক প্রকার অক্সিলারি ভার্ব, এরা মেইন ভার্বের পূর্বে বসে বাক্যে কিছু অতিরিক্ত অর্থ সংযোজন করবে, যে মডেল ভার্বের পরে অন্য কোনো অক্সিলারি ভার্ব আসতে পারবে না, এবং এদের পরে মেইন ভার্বের সাথে এস বা ইএস অথবা আইএনজি অথবা অতিরিক্ত টু যোগ করা যাবে না। মডেল এবং মেইন ভার্বের মাঝখানে একটা টু থাকবে, সেই টুটা সবসময় উচ্চ থাকে। ওকে, আশা করি তোমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছো। এরপরে এখানে আমরা দেখতেছি যে ক্যান রয়েছে। ক্যান আসলে কি কি অর্থে বসে, যে ক্যান কি কি অর্থে বসে? পসিবিলিটি সম্ভাবনা, অ্যাবিলিটি সামর্থ্য, পারমিশন অনুমতি। তাহলে আমরা দেখলাম যে সম্ভাবনা, অনুমতি এবং সামর্থ্য, সম্ভাবনা অনুমতি, সম্ভাবনা অনুমতি এবং সামর্থ্য, সম্ভাবনা সামর্থ্য এবং অনুমতি, এই তিন অর্থে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আলিফ জুবাইর রহমান লিখছে স্যার আমি নোট করছি, একটু সাইড করবেন। ওকে ভাইয়া, যে তাহলে সম্ভাবনা, অনুমতি এবং সামর্থ্য এই তিন অর্থে আমরা প্রেজেন্টে ক্যান ব্যবহার করি, আর পাস্টে হচ্ছে আমরা কুড ব্যবহার করি। আমরা মনে রাখবো যে মডার্ন গ্রামার অনুযায়ী মডালকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রেজেন্ট মডাল, অন্যটি হচ্ছে পাস্ট মডাল। অর্থাৎ মডাল ভার্বকে ফিউচার মডাল বলে কোনো কিছু থাকে না। তাহলে ক্যানটা হচ্ছে প্রেজেন্ট মডাল হিসেবে ব্যবহৃত হবে এবং কুডটা হচ্ছে কি পাস্ট মডাল হিসেবে ব্যবহৃত হবে। এরপরে দেখো তোমরা মে প্রবাবিলিটি, সম্ভাব্যতা, এবং যে তোমার প্রবাবিলিটি কি সম্ভাব্যতা, সম্ভাব্যতা, পারমিশন অনুমতি। তাহলে মে এবং মাইটটা হচ্ছে কি সম্ভাব্যতা এবং অনুমতির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে যদি আমরা দেখি মাস্ট, মাস্ট নেসেসিটি মানে কি গুরুত্ব, লজিক্যাল কনক্লুশন মানে যৌক্তিক সিদ্ধান্ত। যৌক্তিক সিদ্ধান্ত বিষয়টা কেমন? এটা প্রবাবিলিটির অঙ্কের মতো, যে অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কাজগুলোর ফলাফলের উপরে ভিত্তি করে বর্তমানে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াকেই আমরা লজিক্যাল কনক্লুশন বলতে পারি। অর্থাৎ যে তুমি দেখলা, যে তুমি বললা যে দ্য স্ট্রিটস আর ওয়েট, যে রাস্তাগুলো ভেজা। তাহলে রাস্তাগুলো কি, যে তুমি এখন দেখতেছো রাস্তাগুলো ভেজা, রাস্তাগুলো কে ভিজিয়েছে, কিভাবে ভিজছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে এই যে দ্য স্ট্রিটস আর ওয়েট, এটুকু হচ্ছে কি ফলাফল। এই ফলাফলের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল তাই রাস্তা ভেজা। এখন তোমার লজিক্যাল কনক্লুশন বা তোমার যুক্তিটা কি? তোমার যুক্তিটা হচ্ছে স্যার আমি গত রাতে ঘুমাতে যাওয়ার আগে মেঘের তীব্র গর্জন শুনেছি, বিদ্যুৎ চমকানো শুনেছি, এটা শুনে আমি ঘুমাতে গিয়েছি, এই কারণে আমার কাছে সকালবেলা মনে হয়েছে যে আমার বাসার সামনে যে রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে তাই রাস্তা ভেজা। কিন্তু তোমার ছোট ভাই বা ছোট বোন ও কি করতে পারে, পানির পাইপ দিয়ে রাস্তা ভিজিয়ে রাখতে পারে। কিন্তু তোমার কাছে লজিক্যাল কনক্লুশন বা তোমার কাছে যুক্তিটা কি? স্যার সাধারণত রাস্তাগুলো তখনই ভিজা থাকে বৃষ্টি হওয়ার পরে। অর্থাৎ যে লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এর ফলাফল সবসময় 0 এবং 1-এর মাঝামাঝি হবে। বৃষ্টি অর্থাৎ ফলাফলটা যদি ঘটে থাকে তাহলে ফলাফল 1, না ঘটলে 0, আর ঘটতে পারে সম্ভাব্য, তাহলে 0 এবং 1-এর মাঝামাঝি।
আচ্ছা, ওকে। তারপর হচ্ছে শ্যাল। আমরা শ্যাল এবং উইল এটা আসলে ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। শুডটা আদেশ, উপদেশ, ভবিষ্যৎবাণী। এই যে দেখো, শুড কখনো শ্যালের পাস্ট নয়। তাহলে কি শুড কখনোই কার পাস্ট হবে না? শ্যালের পাস্ট কখনোই শুড হবে না। যে শ্যাল বা উইলের পাস্টই হচ্ছে কি? উড। সরি, শ্যাল বা উইলের পাস্ট হচ্ছে উড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে শুড স্বতন্ত্র একটি মডাল ভার্ব। উড মূলত হচ্ছে কন্ডিশন বা শর্তাধীন বাক্যে আমরা ব্যবহার করে থাকি। তাহলে যে এই বিষয়গুলো আমরা আশা করি যে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। যে শাওন খান লিখেছে, স্যার আমাদের প্রি অ্যাডমিশন প্রাইভেট গ্রুপের এক্সট্রা কোনো ক্লাস হবে না? হ্যাঁ, প্রাইভেট গ্রুপে আমাদের এক্সট্রা ক্লাস হবে। আমরা প্রথম দিকে কিছু ক্লাস আসলে ফ্রি ওপেন উন্মুক্ত রাখছি, যে এরপরে ধাপে ধাপে এগুলা প্রাইভেট হয়ে যাবে, এটা পাবলিক থাকবে না। চিন্ময় রয় লিখেছেন যে অ্যাকাউন্টিং অলিম্পিয়াড কি হবে স্যার? অ্যাকাউন্টিং অলিম্পিয়াড আসলে ঈদের পরে হবে। ঈদের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে তখন হবে, কারণ এখন বেশিরভাগ শিক্ষার্থীরাই তারা তাদের বাড়িতে চলে গেছে, রোজার মাস, যার কারণে এর মধ্যে আমি আবার শিক্ষার্থীকে আনতে চাচ্ছি না। মোহাম্মদ রায়হান আহমেদ লিখেছে স্যার দিনাজপুর থেকে। যাক, ভালো যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো, এখন তোমরা ঝটপট কমেন্ট করে জানাতে পারো, যে আমরা তাহলে তোমাদের সাথে একটু পরিচিত হতে পারবো। এবং আজকের ক্লাসটা তোমরা দ্রুত একটু শেয়ার এবং মেনশন করো, যে আজকের ক্লাস যারা তোমরা দ্রুত শেয়ার এবং মেনশন করবা তাদেরকে আমরা ব্যারেন্স টোফেলের দুটো প্র্যাকটিস শিট দেবো। তাদেরকে আমরা ব্যারেন্স টোফেলের প্র্যাকটিস শিট 1 এবং প্র্যাকটিস শিট 2টা প্রোভাইড করবো। না, একটু লিখে দাও যে আমরা দুজনকে সর্বোচ্চ 2জন শেয়ার এবং মেনশনকারীকে আমরা ব্যালেন্স টোফেলের যে আমরা যে রিভিউ শিট বানিয়েছি, এই শিটগুলো আমরা 2টো শিট তোমাদের মাঝে প্রোভাইড করব, যে যারা আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে এমন 2জন শিক্ষার্থীকে আমরা আমাদের যে 2টো শিট প্রোভাইড করতে চাই। তোমরা দ্রুত কে কোন জায়গা থেকে জয়েন করেছে সেটা জানাতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসটি তোমরা শেয়ার দিয়ে রাখো। যে সর্বোচ্চ শেয়ার দানকারী এবং মেনশন দানকারী হবে তাদের মধ্য থেকে 2জনকে আমরা দুটো আমাদের এক্সক্লুসিভ 2টো শিট আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আশা করি যে তোমরা যে এই যে মডাল ভার্বগুলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সম্পর্কিত তথ্যগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আসলে কি বলেছে আমরা এটা একটু দেখব, যে প্রবলেম নাম্বার 6 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করা আছে এভাবে। ওকে, 6 নম্বর প্রবলেমে যেটা রয়েছে যে মডাল প্লাস ভার্ব ওয়ার্ড, অর্থাৎ আমরা জানি যে মডাল ভার্বের পরে সবসময় কি মেইন ভার্ব এর বেস ফর্মটা বসবে। এই যে দেখো, দে মাইট ভিজিট আস, এই যে মাইট এবং ভিজিটের মাঝখানে একটা টু রয়েছে, এই টুটাকে যে আমি উজ্জ্ব রাখলাম একেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে বেয়ার ইনফিনিটিভ কি? যেখানে টু বসার কথা সেখানে টুটা বসবে, কিন্তু সেটা দৃশ্যমান থাকবে না, সেটাকে অদৃশ্যমান করে দিতে হবে, একেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে বেয়ার ইনফিনিটিভ বলতে আসলে কি বোঝানো হয়। এখন মডাল ভার্বের অনেক রকম ব্যবহার রয়েছে, যেমন আমরা যে যদি সূত্রের কথা বলি, যে 1 নম্বর সূত্র হচ্ছে মডাল যোগ ভার্ব 1, 2 নম্বর সূত্র হচ্ছে মডাল যোগ নট যোগ ভার্ব 1, 3 নম্বর সূত্র হচ্ছে মডাল যোগ হ্যাভ যোগ V3 যোগ পাস্ট অ্যাডভার্ব সমান সমান হচ্ছে পাস্ট টেন্স। অর্থাৎ মডাল যুক্ত বাক্যে কে সরাসরি পাস্ট করা যায় না। কেন সরাসরি পাস্ট করা যায় না? যেমন দেখো, আই ক্যান ডু ইট মানে কি আমি কাজটি করতে পারি, আই কুড ডু ইট মানে আমি কাজটি করতে পারতাম, যেটা হচ্ছে কি
আনরিয়েল, অবাস্তব। তাহলে অবাস্তব যা কিছু আছে সেগুলো পাস্ট এর সাহায্যে প্রকাশ করা হয়, কিন্তু সরাসরি মডালযুক্ত বাক্যকে আমরা পাস্ট করতে পারতেছি না। যে আই ক্যান ডু ইট, আমরা এরকম বলতে পারতেছি যে আই কুড ডিড ইট, এটা বলার কোনো আমাদের সুযোগ নাই। তাহলে আমাদেরকে যদি মডালযুক্ত বাক্যকে পাস্ট টেন্সের সাহায্যে প্রকাশ করতে হয় তাহলে সেটা কিভাবে করব? তাহলে করব হচ্ছে মডাল যোগ তোমার হ্যাভ যোগ V3 যোগ পাস্ট অ্যাডভার্ব। এটা যখন করব তখন সেটা পাস্ট টেন্সের মতো ব্যবহার হবে। তাহলে সেটা আমরা একটা উদাহরণ দেখতে পারি। যেমন দেখো যে মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কল্ড লাস্ট নাইট। দেখো আমরা সাধারণত এটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা এমনটা করতাম যে মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কল্ড লাস্ট নাইট। এক্ষেত্রে আমরা বলতাম যে মাই ফ্রেন্ড কল্ড লাস্ট নাইট, মাই ফ্রেন্ড কল্ড লাস্ট নাইট। তাহলে মাই ফ্রেন্ড কল্ড লাস্ট নাইট সমান সমান আমরা বলতে পারি কি মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কল্ড লাস্ট নাইট। তাহলে এটাই হচ্ছে কি, এভাবে যখন আমরা ব্যবহার করব তখন মডালযুক্ত বাক্যকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারতেছি। সাধারণত মডালযুক্ত বাক্যকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি না। তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমার কাছে একজন জানতে চেয়েছো, রায়হান আহমেদ স্যার বেয়ার ইনফিনিটিভের একটা এক্সাম্পল দেন। আচ্ছা, যেমন দেখো let us play a game। দেখো রায়হান, এই যে আমরা বললাম যে let us play a game, এই যে let এবং play, লেট এবং প্লের মাঝখানে কি আছে আস, এইখানে একটা টু ছিল। লেট এবং প্লের মাঝখানে একটা টু ছিল, কিন্তু সেই টুটা কি যে উজ্জ্বল হয়ে যাবে, অর্থাৎ এখানে টুটাকে দৃশ্যমান করা যাবে না। এটাকেই বলা হবে বেয়ার ইনফিনিটিভ। অথবা তুমি যদি বলো যে আই ক্যান ডু ইট, মানে আই ক্যান টু ডু ইট, কিন্তু এই যে ক্যানের পরে টু, এই টুকে সবসময় কি অদৃশ্য করে রাখা, এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ মডাল ভার্বগুলোর পরে আমরা মেইন ভার্বের বেস ফর্ম বসাই। কেন বেস ফর্ম বসাই? কারণ হচ্ছে এখানে একটা টু রয়েছে, টুটাকে অদৃশ্যমান করে রাখতে হয়। অর্থাৎ যেখানে টু বসার কথা সেইখানে টুকে না বসিয়ে বরং আরো কি উজ্জ্বল করে রাখি, এটাই হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, সাইমা তাসনিম যে স্যার পাস্ট অ্যাডভার্ব কি? যে দেখো সাইমা, পাস্ট অ্যাডভার্ব হচ্ছে আমি বললাম যে মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কল্ড লাস্ট নাইট। এই যে দেখো লাস্ট নাইট, তাহলে কি যে গত রাত, এই যে এটা হচ্ছে কি সময় নির্দেশক, এটাকেই আমরা বলে থাকি পাস্ট অ্যাডভার্ব। আশা করি তুমি বুঝতে পেরেছো যে পাস্ট অ্যাডভার্ব অনেক কিছুই হতে পারে, তার মধ্যে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, এই টাইপের অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি, ইয়েস্টারডে। আশা করি তোমরা বুঝে গিয়েছো। তাহলে আমরা যে অলরেডি মডালযুক্ত বাক্যের তিনটা কেবল সূত্র দেখেছি, 4 নম্বরটা আমরা এরকম দেখতে পারি যে 4 নম্বর সূত্রটা হচ্ছে যে তোমার যে মডাল যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ এক্সটেনশন যোগ নোট অফ ইন্টিগ্রেশন, প্রশ্নবোধক। অর্থাৎ যে মডালযুক্ত বাক্যকে আমরা ইন্ট্রোগেটিভ যদি করি, আরো একটা সূত্র নিতে পারি আমরা 5 নাম্বার, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে মডাল যোগ কমা যোগ অ্যাবসোলেটস না দিয়ে আমরা এরকম দিই যে ফ্রেজ অথবা ক্লজ যোগ হচ্ছে ভার্ব ওয়ান যোগ এক্সটেনশন। অর্থাৎ এমন ধরনের বাক্য তোমাদের আসতে পারে বা থাকতে পারে যে মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অতিরিক্ত একটা ক্লজ আমরা নিয়ে আসতে পারি, যে অথবা ফ্রেজ নিয়ে আসতে পারি। তাহলে আমরা যেমন আমরা যদি বলি যে এরকম বলি যে সাইমা মে উইথ effort pass the exam। তাহলে দেখো
সাইমা, এইখানে যদি আমি একটা অতিরিক্ত টু যোগ করতাম তাহলে দেখো যে সাইমা, তুমি একটু খেয়াল করে দেখো যে সাইমা মে উইথ এফোর্ট টু পাস দ্য এক্সাম। তাহলে এই যে দেখো যে উইথ এফোর্ট, উইথ এফোর্টটা হচ্ছে কি যে মে এবং মেইন ভার্ব এর মাঝখানে একটা অতিরিক্ত অংশ চলে এসেছে। মে এবং যে তোমার, তাহলে মে এবং পাসের মাঝখানে তাহলে এখানে যদি টু দেয় তাহলে সেই টুটা কি হবে, আসলে ভুল যাবে, টুটা এখানে আসলে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? যে মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি অতিরিক্ত টু এগুলা ব্যবহার করা যায় না। অনেক সময় এই ধরনের কাজ করা হয় যে মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটা ফ্রেজ অথবা ক্লজ অথবা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে আসা হয়, যাকে আমরা অ্যাবসোলিউটস বা অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক বিষয় হিসেবে অভিহিত করে থাকি। ওকে, তাহলে মডাল ভার্ব সংক্রান্ত এই 5টা সূত্র আমাদের জানা দরকার। 1 নম্বর সূত্র বলেছি যে সাবজেক্ট মডাল ভার্ব যোগ ভার্বের বেস ফর্ম। 2 নাম্বারটা হচ্ছে বাক্য যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্ট মডাল যোগ নট যোগ ভার্ব 1। 3 নাম্বারটা হচ্ছে মডাল যোগ হ্যাভ যোগ V3 যোগ পাস্ট অ্যাডভার্ব সমান সমান হচ্ছে কি পাস্ট টেন্স। 4 নাম্বারটা হচ্ছে মডাল যোগ তোমার সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ এক্সটেনশন যোগ নোট অফ ইন্টিগ্রেশন বা প্রশ্নবোধক, এটা ইন্টিগ্রেটিভ। আর সর্বশেষ 5 নাম্বারটা হচ্ছে মডাল যোগ যে তোমার কোনো সম্পূর্ণ কোনো সেন্টেন্স বা ফ্রেজ বা ক্লজ যোগ কমা যোগ হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। এই 5টি পদ্ধতিতে আমরা মডাল ভার্বকে বাক্যে ব্যবহার করতে পারি। এর 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তানহা তাবাসসুম স্যার কালকে সকালে 8:30টায় পড়াবেন। হ্যাঁ তানহা, কালকে সকাল 8:30টায় আমার যারা ইংলিশ প্রাইভেট ব্যাচের আছো তোমরা চলে আসবা, এটা আগে থেকেই ডেট দেওয়া রয়েছে। তাহলে আশা করি যে মডাল ভার্ব যুক্ত বাক্যগুলোর বেসিক বিষয়গুলো আসলে আমাদের কি একটু হলেও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা এইখানে একটু ঝটপট কিছু কাজ করব তোমাদের সাথে, একটা প্র্যাকটিস আছে, আমরা একটু দেখবো যে আফটার ইউ শো মি দ্য ওয়ে। দেখো আফটার ইউ শো মি দ্য ওয়ে, তুমি যদি পথ দেখিয়ে দাও, এরপরে দেখো একটা কমা রয়েছে, এর মানে কি একটি সেপারেশন ক্লজ, সেপারেটেড ক্লজ, অর্থাৎ এই অংশের কাজ এখানে এই কমার মাধ্যমেই শেষ। আই ক্যান টু গো বাই মাই সেলফ, দেখো আই ক্যান টু গো বাই মাই সেলফ, এটা আসলে কি ঠিক আছে নাকি ভুল আছে? অবশ্যই ভুল আছে, কারণ তুমি বলবো যে স্যার ক্যানের পরে টুটা তো উজ্জ থাকবে, দৃশ্যমান হবে না, কারণ ক্যানের পরে টুকে আনা যাবে না, কারণ টুটা কি থাকে উজ্জ থাকে। তাহলে এই টুকে যদি আমি আবার নেছি তাহলে কি দুটো টু পাশাপাশি বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো আমি তোমাদের জন্য আরো 3-4টা কারেক্ট রেখেছি, তোমরা ঝটপট সলভ করতে পারবা, ঝটপট সলভ করো। আর আমি ততক্ষণে যে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে আসি, দেখি তোমরা কি ধরনের কমেন্ট করেছো। আচ্ছা ভালো কথা, প্রচুর কমেন্ট এসেছে। আচ্ছা, এর মধ্যে আমার একজন ছাত্র প্রতীক বিশ্বাস দীপ লিখেছে, স্যার রাকিবুল ইসলাম তুষার এ গ্রেট অ্যান্ড সাপোর্টিভ পার্সন ইজ মাই ফেভারিট টিচার, হেয়ার এ গ্রেট অ্যান্ড সাপোর্টিভ পার্সন ইজ অ্যাবসোলিউট। না প্রতীক, এটাকে তুমি এ গ্রেট অ্যান্ড সাপোর্টিভ পার্সনকে তুমি আসলে অ্যাবসোলিউট না বলে এটাকে অ্যাপোজিশন বললে সুন্দর হয়। যে তুমি তো এখানে আমার একটা মানে আমাকে তুমি কি করতেছো, ইন্ট্রোডিউস করতেছো, আমার পরিচয়কে তুমি শনাক্ত করার পন্থা এখানে নিয়ে এসেছো। এটাকে অ্যাবসোলিউটসের মতোই, কিন্তু এটাকে অ্যাপোজিশন বলাটা সবচেয়ে বেশি শ্রেয়। ওকে, এই যে তোমাদের বড় ভাইয়া প্রতীক বিশ্বাস দীপ, ও এই কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে 168তম হয়েছে ইউনিটে, ওরা তোমাদেরকে প্রচুর হেল্প করবে ইনশাল্লাহ। তাহলে দেখো যে আওয়ার ফ্রেন্ডস মাইট স্টপিং টু সি আস অন দেয়ার ওয়ে টু ক্যালিফোর্নিয়া। তাহলে দেখো মাইটের পরে কি, মাইটের পরে তো স্টপিং বসার সুযোগ নাই, যে মাইটের পরে স্টপ হবে, আর আমরা জানি স্টপের পরে আর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ জেরান্ড দুটোই হতে পারে। আই উড, দেখো আই উড ইফ দেয়ার ইজ টাইম, আই উড ইফ দেয়ার ইজ টাইম, তাহলে উডের পরে তো আসলে লাইকিং হবে না, আমরা জানি হবে কি লাইক। আর আমরা জানি উড লাইকের পরে
টু যোগ ভার্ব ওয়ান বসে। ওকে, এরপরে দেখো বেথ মে উইথ এফোর্ট টু পাস দিস কোর্স, তাহলে মেয়ের পরে তো আসলে টু পাস হবে না, মেয়ের পরে হবে কি শুধু পাস। এরপরে দেখো দ্য ফ্লাইট শুড টু বি অন টাইম, দেখো দ্য ফ্লাইট শুড বি অন টাইম এমন ভাবে ব্যবহার হতে পারতো। তাহলে তুমি যত বেশি এগুলো প্র্যাকটিস করবা তত তোমার ইংলিশের স্কিলটা বেশি বেশি ডেভেলপড হবে। সাইমা তাসনিম স্যার, আপনার ইংলিশ প্রাইভেট ব্যাচ নিয়ে একটু ইনফরমেশন দেন। আসলে তুমি আসলে কি ধরনের ইনফরমেশন চাচ্ছ সেটা আমি জানি না। যে নাই ওইখানে তুমি আমাদের নাম্বারটা দিয়ে দাও যে সাইমা আমি আসলে ক্লাস ইন্টারাপ্ট হবে, এর জন্য দরকার নেই, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে তুমি ক্লাস শেষে বা তুমি আগামীকাল আমার সাথে যোগাযোগ করে নিও। সেটা তুমি মোবাইলে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে করতে পারো। আশা করি ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমরা তোমাদের জন্য দুটো প্র্যাকটিস সেশন রেখেছি। এই প্র্যাকটিস সেশনটা তোমরা এখন একটু শেয়ার মেনশন বন্ধ করে এখন একটু দ্রুত ঝটপট করে একটু প্র্যাকটিস করে নাও, যে আসলে আমরা একটু দেখতে চাই যে তোমাদের কি অবস্থা। যে বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে, একটা শিশু যখন তার প্রথম জন্মদিনে পৌঁছায়, এই যে দেখো এরপরে কমা দেয়া রয়েছে, এর মানে এটুকের কাজ শেষ। হি শুড, দেখো আর একটা অ্যাবসোলিউটস, এটুকুর কাজও কি শেষ। উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এটুকুর কাজও কি শেষ। তাহলে এর মানে হচ্ছে কি যে মূল বাক্য থেকে দুটো কমা দিয়ে পৃথক করা হয়েছে। তাহলে মূল বাক্যটা হচ্ছে কি বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে হি শুড উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট ড্যাশ টু ড্যাশ সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। জানো যে তোমরা জানো যে আমরা বলছি যে মডাল ভার্ব হচ্ছে মূলত হচ্ছে কি দুভাগে বিভক্ত, একটা হচ্ছে কি প্রেজেন্ট মডাল আর একটা হচ্ছে কি পাস্ট মডাল। দেখো প্রেজেন্ট এবং আরেকটা হচ্ছে কি পাস্ট। আরেকটা মডাল আছে যেটাকে আমরা বলে থাকি সেমি বা সুডো মডাল। যেমন দেখো ক্যানের পাস্ট করতেছি কি কুড, এদের একটা সেমি মডাল আছে যেটা হচ্ছে বি অ্যাবেল টু। এই বি অ্যাবেল টু মানে হচ্ছে সক্ষম বা পারা। তাহলে আমরা দেখেছিলাম যে ক্যান হচ্ছে তিনটি অর্থে বসতে পারে, অনুমতি, সামর্থ্য এবং সম্ভাবনা। তাহলে এই যে দেখো যে একটা শিশু যখন তার প্রথম জন্মদিনে পৌঁছায় তখন সে কারো সাহায্য ব্যতিরেকে যে সে উঠে বসতে পারে বা দাঁড়াতে পারে। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে এখানে উত্তরটা আসলে কি হবে তোমরাই আমাকে উত্তরটা দিতে পারবা। যে বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রিচড হিজ ফার্স্ট বার্থডে হি শুড, তাহলে হি শুডের পরে আমাকে কি আনতে হবে, এরপরে কি একটা মেইন ভার্ব আনতে হবে। তাহলে এইখানে হবে কি শুড বি অ্যাবেল টু, তার উচিত যে উঠে দাঁড়াতে, যে উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, কোনো বয়স্ক মানুষের সাহায্য ব্যতিরেকে যে বি অ্যাবেল টু সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। তাহলে এখানে আমরা বি অ্যাবেল টু করতে পারি, এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারতাম। দেখো এখানে বি অ্যাবেল টু ব্যবহার করছে বিধায় এখানে কি আসলে কি ক্যানকে আনা হয়নি। এবার দেখো পার্ট বি, যে মেনি বার্ডস উইল ইন দ্য নর্মাল কোর্স অফ দেয়ার মাইগ্রেশনস, যে অনেক পাখিরা আছে তারা সাধারণত কি যে মাইগ্রেশনস মানে কি যে স্থান পরিবর্তনের সময় ফ্লাইং মোর দেন 3000 মাইলস টু রিচ দেয়ার উইন্টার হোমস, যে শীতকালীন সময় তারা কি করে প্রায় 3000 মাইল দূরত্ব অতিক্রম করে তারা তাদের আবাসভূমি থেকে অন্য প্রান্তে তারা স্থানান্তরিত হয়। ওকে, তাহলে তোমরা একটু ঝটপট বলো তো যে পার্ট বি এর আনসারটা আসলে কি হবে। পার্ট বি এর আনসারটা কি হবে, যে তোমরা একটু আমাকে ঝটপট একটু কমেন্ট করে জানাও যে পার্ট বি এর আনসারটা আসলে কি হবে। যে মেনি বার্ডস উইল ইন দ্য নর্মাল কোর্স অফ দেয়ার মাইগ্রেশনস। আচ্ছা, আবু জাফর ওনার আইডি থেকে জানানো হয়েছে যে এইখানে উনি বলতেছে বি নাম্বার অপশনে যে ভুল রয়েছে, যে এইখানে ফ্লাইং না হয়ে উনি বলতেছে ফ্লাই হবে। আসলে কি উনি ঠিক বলতেছে কিনা, যে আমরা একটু দেখি যে মেনি বার্ডস উইল, তাহলে উইলের পর আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু এই যে দেখো কমা দিয়ে দেখো কি করা হয়েছে, এই বাক্যের উইল এবং ফ্লাইকে সেপারেশন করা হয়েছে। ভাই তুমি এখন বেবি না যে তোমার এটা আসবে যে একেবারে যে ক্যানের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে ওইরকমই, কিন্তু তুমি যদি বাক্যগুলা ধরতে পারো তাহলে
তাহলে তুমি ওগুলো সলভ করতে পারবে। তোমরা সচরাচর যে ব্যাকরণ বা গ্রামার বইগুলোতে যে ধরনের প্র্যাকটিস করো আর আমি যে ধরনের প্র্যাকটিস করাচ্ছি দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এই টাইপের কোশ্চেনই ভর্তি পরীক্ষায় আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা পরবর্তী যে পার্টে চলে যাই। যে পরবর্তী যে প্রবলেম নাম্বার এটা হবে 7 নাম্বার প্রবলেম। যে 7 নাম্বার প্রবলেমে বলা হয়েছে লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস ইন দ্য পাস্ট। তাহলে আমরা প্রথমত জানি যে মাস্ট আসলে কোথায় কোথায় বসতে পারে। তাহলে মাস্ট বসে হচ্ছে সাধারণত যে তোমার গুরুত্ব, প্রয়োজন, বাধ্য, এমন ক্ষেত্রে। বাধ্যটা আবার হবে কি বর্তমানের বাধ্য হলে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে যে অতীতের লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। আর হচ্ছে যে আমরা যদি তাহলে অতীতের বাধ্যবাধকতায় আমরা কি করব? অতীতের বাধ্যবাধকতায় আমরা মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু অথবা ওয়াজ বা ওয়ার সাপোজড টু ব্যবহার করতে পারি। তাহলে আমরা যেটা এখানে বলতেছি যে অতীতের যদি বাধ্যবাধকতার প্রসঙ্গ আসে তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু তোমার মাস্ট ব্যবহার করা যাবে না। দেখো, অতীতের লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারবো, কিন্তু অতীতের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা মাস্টের সেমি মডেল হিসেবে হ্যাড টু অথবা যে তোমার ওয়াজ বা ওয়ার সাপোজ টুকে ব্যবহার করতে পারবো। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এইখানে অনেক কিছু বলা আছে। রিমেম্বার দ্যাট মাস্ট ইজ এ মডেল, মাস্ট ফলোড বাই দ্য ভার্ব ওয়ার্ড হ্যাভ অ্যান্ড the participle expresses a logical conclusion based on evidence। তাহলে দেখো, প্রমাণের উপরে ভিত্তি করে হবে the conclusion is about an event that happened in the past। তাহলে কনক্লুশন বা ঘটনাটা যেটা ঘটবে কি সেটা অতীতে। রিমেম্বার দ্যাট an observation at the present may serve as the basis for a conclusion about something that happened in the past. For example, here is a message on my desk. It may be concluded that my friend must have called last night। যে তুমি দেখলা যে তোমার মোবাইলে একটি মেসেজ আসছে, তুমি মেসেজটা দেখে বললা যে আমার বন্ধু গতকাল রাতে আমাকে মেসেজটা পাঠিয়েছে। তোমার বলার লজিকটা কি? যে প্রায় রাতেই তোমার বন্ধু তোমাকে মেসেজ করে থাকে, কিন্তু তুমি দেখলে যে গতকাল রাতে তোমার বাবা তোমাকে মেসেজ করেছিল, এমনটাও তো হতে পারে। অর্থাৎ লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে যে তুমি যে অনুমান নির্ভর সিদ্ধান্ত নিচ্ছ সেই সিদ্ধান্তটা শতভাগ নির্ভুল হতে হবে বা সঠিক হতে হবে এমনটা না, সেটা তোমার ভুলও হতে পারে। কিন্তু তোমার লজিকটা কি প্রায়ই কাজগুলো এভাবে অতীতে ঘটতো, সেই তথ্যগুলোর উপরে বেসিস করে তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছ। এই সিদ্ধান্তে পৌঁছানোকেই আমরা লজিক্যাল কনক্লুশন বলতে পারি, যেটা শতভাগ নির্ভুল নাও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার হচ্ছে আমরা কতগুলা দেখো ইনকারেক্ট রেখেছি। এর মধ্যে প্রথম ইনকারেক্টটা, এটা 3 স্টার আমি বলবো, এটা প্রচুর ভর্তি পরীক্ষা বা চাকরির নিয়োগ পরীক্ষায় এসেছে যে দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো ছিল কি ভেজা। ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, তাহলে গতকাল রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল। দেখো কত মজার যে তুমি দেখলা রাস্তা ভিজা, তুমি বললা যে স্যার রাস্তা ভিজা, তো গতকাল রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল। তাহলে এটা কি হলো? তোমরা বলো এটা সঠিকটা আসলে কি হওয়া উচিত, যে সঠিক উত্তরটা আসলে কি হওয়া উচিত। তোমরা একটু ঝটপট বলো যে এই প্রশ্নের সঠিক উত্তর আসলে কি হওয়া উচিত বলে তুমি মনে করো। যে দ্য স্ট্রিটস আর ওয়েট, ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, এইখানে কি শুড হ্যাভ রেইনড হওয়া উচিত নাকি অন্য কোনো কিছু হওয়া উচিত? তোমরা একটু ঝটপট কমেন্ট করে জানাতে পারো যে এখানে আসলে উত্তরটা আসলে কি হওয়া উচিত।
যে দ্য স্ট্রিটস আর ওয়েট, ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট না করে আমরা এখানে কি করব, যে যে কামনা মিম উনি বলতেছে যে স্যার এখানে আসলে শুড না দিয়ে আমরা যদি মাস্ট দিই তাহলে এটা উত্তর হতে পারে। তাহলে আমরা আসলে দেখি যে ও কি ঠিক বলছে কিনা কামনা, যে ধন্যবাদ কামনাকে। হাবিবা হেয়া লিখছে ইট মাইট হ্যাভ রেইন। ভাই মাইট হ্যাভ রেইন হচ্ছে তখনই আমরা করব যখন কোনো কাজ ঘটার সন্দেহ প্রবল, মানে কাজটা ঘটতে যাচ্ছে এটা নিশ্চিত, তুমি সেইখানে তুমি সন্দেহ করে বলবা, এই ক্ষেত্রে হচ্ছে মাইট। কিন্তু এখানে আসলে বিষয়টা দেখো, এখানে প্রথমত তোমাকে একটা প্রেক্ষাপট একটা ফলাফল দিয়েই দিছে। দেখো প্রথমে কি দিছে ফলাফল, যে দ্য স্ট্রিটস আর ওয়েট, রাস্তাগুলো ছিল ভেজা, এটা হচ্ছে কি ফলাফল। এই ফলাফলের উপরে ভিত্তি করে তোমাকে কি নিতে হবে, এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা শতভাগ নির্ভুল হতে হবে এমনটা না, এই জন্য এখানে কি হবে, মাস্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটা কোশ্চেন যদি দেখি, দিস পেন উইল নট রাইট, দিস পেন উইল নট রাইট, ইট ক্যান হ্যাভ রান আউট অফ ইঙ্ক। তাহলে তুমি দেখলা যে এই কলমে ভালো লেখা হচ্ছে না। তাহলে এই কলমে ভালো লেখা হয় না সাধারণত কি, কলমে কালি না থাকলে অনেক কারণে হতে পারে, যে কলমে বল পড়ে যেতে পারে, কলমের কালি জমে যেতে পারে। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি সাধারণত কলমের কালি শেষ হয়ে গেলে কলমে দিয়ে লেখা যায় না। তাহলে যার কারণে এখানে তাহলে কি হওয়া উচিত, যে এখানে ক্যান না হয়ে এখানে মাস্ট হবে। কারণ এখানে দেখো কি আছে, লজিক্যাল কনক্লুশন রয়েছে। দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট ইজ গান। আমি যে রিংটা খুঁজতেছি, তুমি দোকানে যে একটা রিং খুঁজতেছো, যাই দেখো রিংটা আর নাই, তুমি একটা রিং পছন্দ করে আসছিলা, সামওয়ান এলস মাস্ট বাই। তাহলে সামওয়ান এলস মাস্ট বাই না, সামওয়ান এলস মাস্ট হ্যাভ বট ইট, কারণ যেহেতু কাজটা কি অতীতেই ঘটে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে মাস্ট হ্যাভ বট হবে। He does not have his keys, he must lock them in this car. দেখো সে তার চাবি খুঁজে পাচ্ছে না, তাহলে সে কি করেছিল, যে কারের মধ্যে চাবিটা রেখে এসেছিল। তাহলে মাস্টের পরে তার লকড হয় না, মাস্ট হ্যাভ লকড দিলে সেটা শুদ্ধ হতে পারত। আই ডোন্ট সি মার্থা এনিহোয়ার, আমি কোথাও মার্থাকে খুঁজে পাচ্ছি না। শি মাস্ট বি লেফট আর্লি। তাহলে দেখো শি মাস্ট বি লেফট না হয়ে আসলে হবে কি, শি মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ লেফট দিলে তোমার হয়ে যাবে। তাহলে ওকে, আমরা তোমাদের জন্য দুটো পার্ট এ এবং পার্ট বি রেখেছি। তাহলে দেখো যে পার্ট এ এবং পার্ট বিতে আমরা যদি একটু খেয়াল করি, যে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট assumes that there dash long-term climate changes in many areas during the past. তাহলে একটু খেয়াল করে দেখো যে এইখানে সঠিক উত্তরটা আসলে কি হবে, যে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট assumes that there dash long-term climate changes in many areas during the past. প্রথমেই দেখো যে এখানে কি রয়েছে, যে আবহাওয়া সংক্রান্ত একটা তথ্য রয়েছে, যে তথ্যটা হচ্ছে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, এরকম একটা সংস্থা তারা হচ্ছে কি অনুমান করতেছে যে তোমার জলবায়ু পরিবর্তনের কারণে অনেক অঞ্চলে যে অনেক ধরনের অতীত থেকেই পরিবর্তন এসেছে। তাহলে এটা আসলে কি হওয়া উচিত, যেহেতু অতীতের লজিক্যাল কনক্লুশন রয়েছে, তাহলে অবশ্যই কি হবে, মাস্ট হ্যাভ বিন হবে। এবং তোমরা অনেকেই দেখতেছি যে উত্তর করেছো, যে মাস্ট হ্যাভ বিন উত্তর করেছো। আচ্ছা, এবার পার্ট বিটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, when the weather becomes colder we know that the air must originated in the arctic rather than over the Gulf of Mexico. তাহলে পার্ট বি এর উত্তরটা আসলে কোথায় ভুল রয়েছে, যে পার্ট বিতে আমরা যে এক্সারসাইজটা দেখতেছি এটাকে আমরা বলে থাকি সাধারণত পিন পয়েন্ট এরর বলে থাকি, যে এই পার্ট বি এর পিন পয়েন্ট এররের ক্ষেত্রে, পার্ট বি এর পিন পয়েন্ট এররের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার কোনটা হবে, when the weather becomes colder we know that the air must originated। এখানে সঠিক আনসার আসলে কি হওয়া উচিত বলে তুমি মনে করো, ঝটপট আনসার করো, ঝটপট। নদী বসু উনি লিখেছে পার্ট বি এর উত্তর হবে সি। দেখো কেন সি হবে, দুটো কারণে, একটা হচ্ছে মাস্টের পরে তার অরিজিনেটেড হয় না, তাহলে মাস্ট হ্যাভ অরিজিনেটেড দিলে আমার কি উত্তরটা সঠিক হলেও হতে পারতো। আশা করি তোমাদের কি আজকের ক্লাসটা কেমন লাগতেছে আমি জানি না, তোমরা একটু ঝটপট কমেন্ট করে জানাতে পারো যে ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে।
যে তোমরা কি আসলে আদৌ কোনো কিছু শিখতে পারতেছো কিনা বা তোমরা কোনো কিছু বুঝতে পারতেছো কিনা একটু ঝটপট একটু কমেন্ট করে জানাতে পারো। এরপরে আমরা নতুন আরেকটি সেগমেন্টে চলে যাব। তার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা যারা ক্লাসটি কন্টিনিউ করতেছো তারা কি বুঝতে পারতেছো কিনা, তাদের কাছে কি টপিকসগুলো কি ভালো লাগছে কিনা, বা তোমরা কি নতুন কোনো কিছু শিখতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও প্লিজ। আচ্ছা, তোমরা কমেন্ট করতে করতে আমি দেখি লজিক্যাল কনক্লুশন ইভেন্টস ইন দ্য প্রেজেন্ট। আচ্ছা, তাহলে বর্তমানে কোনো কাজ ঘটতেছে লজিক্যাল কনক্লুশন এর ক্ষেত্রে মাস্ট বি যোগ ভার প্লাস আইএনজি অথবা মাস্ট বির পরে ভার প্লাস আইএনজি, এটা যদি বাক্যটা অ্যাক্টিভ থাকে তাহলে ভার প্লাস আইএনজি, অথবা V3 এটা হচ্ছে প্যাসিভ, অথবা যদি ভার্ব না থাকে তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এখানে বলা হয়েছে রিমেম্বার দ্যাট মাস্ট ইজ এ মডাল মাস্ট ফলোড বি অ্যান্ড আইএনজি ফ্রম অর অ্যান অ্যাডজেক্টিভ এক্সপ্রেসেস এ লজিক্যাল কনক্লুশন বেসড অন এভিডেন্স। দ্য কনক্লুশন ইজ অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড নাও। অর্থাৎ যে বর্তমানে যে লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে কোনো কাজ ঘটতেছে আচ্ছা, মরিয়ম বেগম লিখছে স্যার এতজন এত পরিমাণে মেনশন করছে যে আমার ফোন ওর ফোন বারবার হ্যাং হয়ে যাচ্ছে, ক্লাস করতে জন্য অসুবিধা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর মেনশন করতে বন্ধ করা হলে ভালো হতো। হ্যাঁ, ও খুবই চমৎকার কথা বলেছে যে তোমরা যদি যে ওর ক্লাসে ওকে বারবার মেনশন করা হয় তাহলে তো ওর জন্য খুবই সমস্যা হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে ইন্টারাপ্ট হবে। আবার মনে হয় যে এখন একটু মেনশন বন্ধ করে ক্লাসটার দিকে একটু নজর দেওয়াটা জরুরি। তাহলে আমরা দেখি যে মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও, হি মাস্ট বি আপসেট নাও। যে তাহলে এই যে খেয়াল করে দেখো যে বর্তমানে কোনো কাজ ঘটতেছে এমন অনুমান নির্ভরের ক্ষেত্রে মাস্ট বি যোগ ভার প্লাস আইএনজি যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভ হয় তাহলে মাস্ট বি যোগ অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তুমি একটু খেয়াল করে দেখো, প্রথম ইনকারেক্ট একটু দেখো, এটা দেখলেই তুমি বুঝতে পারবা। দ্য লাইন ইজ বিজি, সামওয়ান শুড ইউজিং দ্য টেলিফোন নাও। অর্থাৎ তুমি দেখলা যে তোমার বাসার টেলিফোনের বা মোবাইলের লাইন হচ্ছে কি বিজি রয়েছে, তাহলে তুমি বলবো যে কেউ হয়তো এখন কি ফোনটা অবশ্যই কেউ ব্যবহার করতেছে, যার কারণে কি বিজি। তাহলে সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও, তাহলে আমরা এমনটা করতে পারি। বব ইজ অ্যাবসেন্ট, বব আজ অনুপস্থিত। হি মাস্ট হ্যাভ বিন সিক এগেন নাও। দেখো নাও থাকার কারণে এটা মাস্ট হ্যাভ দিয়ে করা যাবে না, তাহলে আমাকে বলতে হবে কি যে হি মাস্ট বি সিক এগেন, কারণ সিক যেহেতু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো হি ইজ টেকিং এ ওয়াক, হি মাস্ট হ্যাভ ফেল্ট বেটার নাও। দেখো তাহলে এই যে নাও থাকার কারণে আমাকে কি করতে হবে, মাস্ট বি ফিলিং বেটার নাও, মাস্ট বি ফিলিং বেটার নাও। ওকে, শি মাস্ট বি স্টাডি, তাহলে শি মাস্ট বি স্টাডি না হয় কি হবে স্টাডিং। সারা মাস্ট গেট এ ডিভোর্স নাও, তাহলে সারা মাস্ট বি গেটিং এ ডিভোর্স নাও। তাহলে আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার আমাদের যে তোমার 8 নম্বর প্রবলেমের জন্য এখানে আমরা এবার দুটো ইনকারেক্ট কারেক্ট রেখেছি
পার্ট এ এবং পার্ট বি। The general public dash a large number of computers now because prices are beginning to decrease. তাহলে এই যে দেখো the general public dash a large number on computers now because prices are beginning to decrease. তাহলে দেখো পার্ট এর উত্তরটা আসলে কি হওয়া উচিত, মাস্ট বাই হবে নাকি মাস্ট হ্যাভ বট হবে নাকি মাস্ট বি বাইং হবে নাকি মাস্ট বাইং হবে? তোমরা দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও যে যখনই নাও থাকবে তখন মাস্ট হ্যাভ যোগ ভি3 করতে পারবো না, কারণ মাস্ট হ্যাভ যোগ ভি3 মানে হচ্ছে কি অতীতের ঘটে যাওয়া লজিক্যাল কোনো কনক্লুশনের উপর ভিত্তি করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর বর্তমানে কোনো লজিক্যাল কনক্লুশন ঘটতেছে এমন ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, যে মাস্ট বি যোগ ভার প্লাস আইএনজি করে থাকি, এবং তোমরা মাশাআল্লাহ সবাই উত্তর করেছো মাস্ট বি যোগ ভার প্লাস আইএনজি। এর মানে তোমরা কনসেপ্টটা বিষয়টা তোমরা সহজেই বুঝতে পেরেছো। এরপর দেখো, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। The American buffalo must be reproduce itself again because it has been removed from the endangered species list. তাহলে endangered মানে কি বিপন্ন একটা প্রজাতির কথা বলা হয়েছে। আমেরিকান বাফেলো কে পুনরায় যদি এটাকে রিপ্রোডিউস না করা হয় তাহলে এটা কি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দ্য আমেরিকান বাফেলো মাস্ট বি কি হবে, যে সাইমা ইসলাম সবার আগে উত্তর করছে যে বি নাম্বারে উত্তর হবে রিপ্রোডিউসিং। আচ্ছা, কামনাও সেটা বলছে, আবু জাফরও এটা বলছে। তাহলে ওনারা বলতেছে যে এখানে রিপ্রোডিউসিং হবে। কেন রিপ্রোডিউসিং হবে? কারণ হচ্ছে যে এটা সাম্প্রতিক সময়ের ঘটনা প্রকাশ করতেছে এই কারণে। ওকে, তাহলে চলো পরবর্তীতে আমরা 9 নাম্বার প্রবলেমে চলে যাই। যে এইখানে বলা হয়েছে যে লজিক্যাল কনক্লুসিভ ইভেন্টস দ্য রিপিট, কোনো কাজ বারবার ঘটে এমন ক্ষেত্রে মাস্ট যোগ ভার্ব ওয়ান বসে। তাহলে দেখো, বর্তমানে কোনো কাজ বারবার ঘটে এমন ক্ষেত্রে মাস্ট যোগ ভার্ব ওয়ান বসে। অর্থাৎ দেখো, মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন, আমার বন্ধু কি আমাকে প্রায়ই ফোন করে। তাহলে রিপিটেড কোনো কাজ, পুনরাবৃত্তিমূলক কোনো কাজ বারবার ঘটতেছে এমন ক্ষেত্রে আমরা মাস্ট যোগ ভার্ব ওয়ান করে থাকি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা একটা এক্সারসাইজ দেখতেছি যে দ্য লাইট ইজ অলওয়েজ আউট ইন হার রুম অ্যাট 10 o'clock, যে সর্বদা তার বাসায় হচ্ছে কি রাত 10টার পরে তার ঘরের আলো হচ্ছে কি বন্ধ থাকে। শি মাস্ট হ্যাভ গো টু বেড আর্লি এভরি নাইট। তাহলে এই যে এখানে দেখো, যে এখানে তুমি যদি মাস্টের পরে কি করতেছো, মাস্টের পরে তুমি হ্যাভ আনছো আবার কি গো আনছো, তাহলে কি এটা করা যাবে না, কারণ এই কাজটা কি রিপিটেড কাজ হচ্ছে, এই জন্য কি মাস্ট গো দিলেই আমার হয়ে যাচ্ছে। আবার দেখো যে আওয়ার নেইবার্স মাস্ট হ্যাভিং এ লট অফ মানি। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি যে স্যার মাস্টের পরে কি আসলে তো হ্যাভিং বসানো যায় না, মাস্টের পরে তো হ্যাভিং বসানো যাবে না। তাহলে কি মাস্টের পরে কি বসবে, শুধু হ্যাভ বসালে এখানে হয়ে যাচ্ছে। হি ক্যান লাইক হিজ জব বিকজ হি সিমস ভেরি হ্যাপি। দেখো, সে তার জবকে পছন্দ করতে পারে কারণ যে এর মধ্যে কি সে সুখ খুঁজে পায়। তাহলে দেখো, যে করতে পারে নাকি, সে অবশ্যই তার চাকরিকে পছন্দ করে বিধায় সে সুখী হিসেবে নিজেকে দাবি করতেছে। এই জন্য এখানে কি ক্যান না দিয়ে আমরা এখানে কি দেব, মাস্ট। তাহলে আমরা যদি একটু খেয়াল করি মাস্ট আর ক্যানের মধ্যে পার্থক্য কি, মাস্ট ভার্সেস ক্যান। মাস্ট মানে কি সত্য, আর ক্যান মানে হচ্ছে কি সত্য অথবা মিথ্যা উভয়ই বোঝাতে পারে, সত্য হতেও পারে নাও হতে পারে। তাহলে অর্থাৎ কি মাস্ট
ক্যান, শুড, এগুলোর থেকে মাস্ট হচ্ছে কি অনেক বেশি শক্তিশালী বা পাওয়ারফুল। কোনো ঘটনা যখন নিশ্চিতভাবে ঘটবে বা নিশ্চিতভাবে সত্য হবে, সেখানে আসলে শুড অথবা ক্যানের পরিবর্তে আমরা মাস্টকে নিয়ে আসতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ইংলিশ ইজ ভেরি গুড, শি মাস্ট স্পোকেন ইট অফেন। তাহলে মাস্টের পরে স্পোকেন দেওয়া যাবে না, মাস্টের পরে দিতে হবে কি স্পিক। কার্ল অলওয়েজ গেটস গুড গ্রেডস, শি শুড স্টাডি এ লট। তাহলে শি শুড স্টাডি না দিয়ে শি মাস্ট স্টাডি এ লট দিলে আমার মনে হয় এটা খুবই চমৎকার হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে তোমাদের এখানে কি করণীয়, কি করতে হবে। তাহলে আমরা এখানে দুটো এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা ঝটপট এক্সারসাইজ দুটো সলভ করে ফেলো, ঝটপট এক্সারসাইজ দুটো সলভ করে ফেলো। যে since more than 50% of all marriages in the United States end in divorce, about half of the children in America must dash in single parent homes. তাহলে দেখো, since more than 50% of all marriages, অর্থাৎ আমেরিকার প্রায় 50% বিয়ে ডিভোর্সের রূপ নেয়, যার কারণে এদের অর্ধেক শিশু বা মানে সন্তানেরা হয় পিতা না হলে মাতার ঘরে বড় হতে হয়। তাহলে এখানে আসলে কি হবে, এখানে আসলে কি হবে তোমরা একটু এ নাম্বারটা কি হবে, যে অলরেডি এর উত্তর করা শুরু করেছো কামনা, মিম, সাইমা ইসলাম, ওরা বলতেছে গ্রো আপ হবে। আকমল চাকলাদার উনিও বলতেছে গ্রো আপ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে, গ্রো আপ হবে। ওকে, আবু জাফর আইডি থেকে কামনা মিম, এরপরে হচ্ছে শুভ সুলতানা, মোহাম্মদ রাইহান আহমেদ, মরিয়াম বেগম, ওনারা সবাই বলতেছে যে পার্ট এর উত্তরটা এ হবে। এবার দেখো পার্ট বিটা দেখো, শিপ মাস্ট হ্যাভ মেট। দেখো শিপ মাস্ট হ্যাভ মেট ইন ফল সিন্স দ্য ইয়াং আর বর্ন ইন আর্লি স্প্রিং এভরি ইয়ার। অর্থাৎ শিপ হচ্ছে যে তোমার ওরা হচ্ছে গর্ভবতী হয় হচ্ছে ফলে, এবং ওরা সন্তান জন্ম দেয় হচ্ছে স্প্রিং বা বসন্তের সময়। তাহলে শিপ মাস্ট হ্যাভ মেট হবে নাকি শিপ মাস্ট মেট হবে? তাহলে এই যে তোমরা সবাই মার্শাল্লাহ উত্তর করেছো, যে বি নাম্বার উত্তর করেছো, যে পার্ট বি এর উত্তর হবে যে মাস্ট, এখানে মাস্ট মেট দিলেই হবে। আর মাস্ট হ্যাভ এর পরে তো শুধু মেট বসতে পারে না, মেটেড হবে। তাহলে তোমরা মোটামুটি যে আমাদের যে প্রবলেমগুলো ছিল মাস্ট সংক্রান্ত 3 ধরনের সমস্যা আমরা শিখেছি। একটা হচ্ছে কি মাস্ট হ্যাভ যোগ V3, যেটা হচ্ছে কি অতীতের লজিক্যাল কনক্লুশন, আর মাস্ট বি যোগ ভার্ব প্লাস আইএনজি অথবা V3, প্যাসিভ হলে V3 হয়, অথবা অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে কি বর্তমানে চলমান, ঘটতেছে আর বারবার ঘটে এমন কোনো কাজের ক্ষেত্রে মাস্ট যোগ ভার্ব 1 বসে থাকে। তাহলে আশা করি যে তোমরা এইখানে নিঃসন্দেহে মাস্টের রুলস গুলো ভালো করে বুঝে নিয়েছো। মাস্ট খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরবর্তী যেটা শিখব সেটি হচ্ছে নো অ্যান্ড নো হাউ। দেখো আমরা প্রথমত আমরা জানি যে নোর পরে নাউন বসে, নো যোগ নাউন, আর হচ্ছে নো হাউ যোগ টু প্লাস ভার্ব 1। তাহলে নোর পরে নাউন বসে, নো হাউ এর পরে টু প্লাস ভার্ব 1 বসে। নো মানে জানা, নো হাউ টু মানে কোনো কাজ কিভাবে করতে হয় তা জানা। তাহলে দেখো এটা খুবই সহজ একটা রুলস, এখান থেকে প্রায়ই যে প্রশ্ন আসে বিষয়টা এমন না, কিন্তু তুমি আসলে হঠাৎ করে তুমি ঘাবড়ে যেতে পারো। তাহলে নোর পরে একটিমাত্র শব্দ হিসেবে নাউন বসে, আর যেখানে নো হাউ আসবে সেখানে টু প্লাস ভার্ব 1 কেও আনতে হবে। তাহলে দেখো আই নো দ্য আনসার, আমি উত্তরটি জানি, আর আই নো হাউ টু আনসার দ্য কোশ্চেন, কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে আমি সেটি জানি। তাহলে নো মানে জানা, নো হাউ টু মানে কি কোনো কাজ কিভাবে করতে হয় সেটি জানা। তাহলে আশা করি তোমরা বুঝে গিয়েছো। ইফ শি নিউ টু ড্রাইভ, দেখো ইফ শি নিউ টু ড্রাইভ
উই উড লেন্ড হার হিজ কার। তাহলে দেখো ইফ শি, আমরা কি এখানে নিউ টু ড্রাইভ এটা কি সঠিক হলো নাকি এখানে কোনো ভুল আছে? তোমরা একটু ঝটপট কমেন্ট করে জানাও যে এখানে যেটা আমরা করছি যে এটা কি নিউটা কি সঠিক আছে নাকি এখানে আসলে কোনো ভুল রয়েছে। এটা তোমাদের একটু খুঁজে বের করতে হবে যে এখানে ভুলটা থাকলে সে ভুলটা কি সেটা আমরা একটু বের করবার চেষ্টা করি বা নির্ণয় করার চেষ্টা করি। ওকে, তাহলে যে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে আমরা জানি কি নোর পরে নাউন বসে, আর নোর পরে যখনই টু প্লাস ভার্ব ওয়ান আসবে তখনই হচ্ছে কি এখানে একটা অতিরিক্ত কি আনতে হবে, অতিরিক্ত একটা হাউ আনতে হবে, তাহলে এটা সঠিক হতো। তাহলে ওকে, আমরা আরো দু একটা একটু প্র্যাকটিস করি যে আই ডোন্ট নো ড্যাশ নো টু ইউজ, তাহলে এটা কি ঠিক হলো? আই ডোন্ট নো হাউ টু ইউজ। Until he came to the United States to study, he did not know to cook, তাহলে দেখো know to cook হবে না, তাহলে কি হবে? know how to cook। Do you know to type নাকি know how to type? You will have to help her because she does not know to do নাকি know how to do? তাহলে আশা করি তোমরা এটা বেশ সহজ। পার্ট এ পার্ট বিটা তোমরা একটু ঝটপট আনসার করবা। পার্ট এ এবং পার্ট বি এর উত্তরটা কি হবে? ইন এ লিবারেল আর্টস কারিকুলাম ইট ইজ অ্যাজিউমড দ্যাট গ্র্যাজুয়েটস উইল ড্যাশ অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার, হিস্টোরি অ্যান্ড দ্য আদার সোশিয়াল সায়েন্সেস। তাহলে দেখো পার্ট এর উত্তরটা আসলে কি হবে? এটা কি নো হবে নাকি নো হাউ হবে নাকি নলেজ হবে নাকি নোয়িং হবে? তোমরা দ্রুত এক্সারসাইজ পার্ট এর অ্যান্সারটা আসলে কি হবে? ইন এ লিবারেল আর্টস কারিকুলাম ইট ইজ অ্যাজিউমড দ্যাট গ্র্যাজুয়েটস উইল ড্যাশ অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, লিটারেচার, হিস্টোরি অ্যান্ড দ্য আদার সোশ্যাল সায়েন্সেস। তাহলে তোমরা একটু ঝটপট উত্তর করো। ভালো কথা, মরিয়ম বেগম উত্তর করেছে নো। আব্দুল গাফফার উনি উত্তর করেছে নো। সাইমা ইসলাম নো করেছে। আচ্ছা, ভালো কথা। এবং শুভ সুলতানা বলছে পার্টের বি হবে। যে শুভ সুলতানা দেখো পার্টের আসলে বি হবে না, কারণ নো হাউ এর পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকতে হবে। এইখানে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান নাই, এখানে আছে কি অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্টোরি, অর্থাৎ কি নাউন ফ্রেজ হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর আসলে যারা এ করেছে তাদের উত্তরটা সঠিক। মরিয়াম বেগম নো হাউ টু হবে না, শুধু নো হবে। এবার পার্ট বিটা আমরা দেখবো। দ্য ইমপ্রেশনিস্ট লাইক মনেট অ্যান্ড ম্যানেট নিউ টু ইউজ। দেখো নিউ টু ইউজ এটা কি আসলে কি ঠিক আছে নাকি নিউ হাউ টু ইউজ হবে? নিউ হাউ টু ইউজ দিলে এখানে আসলে সঠিক হতো। তাহলে আমরা এবার হচ্ছে পরবর্তীতে আমরা 11 নম্বর রুলসে চলে যাব। 11 নম্বর রুলস হচ্ছে ইউজ টু অ্যান্ড বি ইউজ টু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস এবং এখান থেকে ছেলেমেয়েরা প্রশ্ন আসে আর আমরা খুবই চমৎকারভাবে ভুলটা করে থাকি। আচ্ছা, আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করব যে আসলে ইউজ টু কি ধরনের ব্যবহার রয়েছে। ইউজ টু এর দুই ধরনের ব্যবহার আমরা পাবো। একটি হচ্ছে যে তোমার অভ্যস্ত অর্থ, অভ্যস্ত। আরেকটি হচ্ছে ব্যবহার বা উৎপাদন করা, ব্যবহার বা উৎপাদন করা। যখন ব্যবহার বা উৎপাদন করা হবে তখন এটি প্যাসিভ হয়ে যাবে, আর যখন অভ্যস্ত থাকবে তখন এটি অ্যাক্টিভ এবং এটি তখন মডাল ভার্ব। এখন যে যখন ব্যবহার বা উৎপাদন করা হবে তখন সূত্রটা হবে এরকম, বি ইউজড টু যোগ ভার্ব ওয়ান। যেমন দেখো দ্য মেশিন ইজ ইউজড টু প্রডিউস গুডস। দ্য মেশিন ইজ ইউজড টু প্রডিউস গুডস। তাহলে মেশিনের কাজ হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদন করা। দেখো মেশিন কিন্তু একা একা কাজ করতে পারে না,
মেশিন নিজে নিজে উৎপাদন করতে পারে না, মেশিনকে দিয়ে কি উৎপাদন করাতে হয়। তাহলে আশা করি যে বি ইউজ টু যখন হবে তখন যদি বাক্যটা খেয়াল করতে হবে অ্যাক্টিভ সাবজেক্টটা কি অ্যাকশন ডুয়ার আছে নাকি অ্যাকশন রিসিভার আছে। যদি অ্যাকশন রিসিভার থাকে তাহলে সেটা কি প্যাসিভ, আর প্যাসিভ হলে কি আইএনজি যোগ করা যাবে না। আর যখন যে তোমার ইউজ টু অভ্যস্ত অর্থে থাকবে তখন অভ্যস্ত অর্থের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে দুই ধরনের অভ্যস্ত থাকতে পারে। একটা হচ্ছে শুধু অতীতে অভ্যস্ত, অতীতে অভ্যস্ত। যদি শুধু অতীতে অভ্যস্ত থাকে তাহলে ইউজড টু অথবা উড, ইউজড টু অথবা উড যোগ ভার্ব ওয়ান বসবে। যেমন দেখো আমি বললাম আই ইউজ টু অথবা উড লিভ হট ওয়েদার, আই ইউজ টু অথবা উড লিভ হট ওয়েদার। আমি অতীতে গরম আবহাওয়াতে বাস করতে অভ্যস্ত ছিলাম। নাইট কাঁপতেছে। আমি অতীতে গরম আবহাওয়াতে বাস করতে অভ্যস্ত ছিলাম। তাহলে এর মানে কি যে এটা বর্তমানে কথা বলতেছে, এটা বলা হচ্ছে কি অতীতের কথা। আর একটা হচ্ছে যে তোমার যদি এমন থাকে যে বি ইউজ টু, বি ইউজ টু যোগ ভার প্লাস আইএনজি, সেটা দ্বারা তোমার অতীতে অথবা বর্তমানে অভ্যস্ত বোঝাবে। অর্থাৎ ইউজ টুর পূর্বে যখন ইউজ টুটা যখন অ্যাক্টিভ, ইউজ টুটা যখন অ্যাক্টিভ, দেখছো কেমন কাঁপতেছে? আচ্ছা আচ্ছা, ইউজ টু যখন অ্যাক্টিভ ফর্মে থাকবে, ইউজ টু যখন অ্যাক্টিভ ফর্মে থাকবে যেটি দ্বারা তোমার অতীতে বা বর্তমানে অভ্যস্ত বোঝাতে পারে, তাহলে সেটা যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি যে আই অ্যাম অথবা আই ওয়াজ ইউজড টু লিভিং হট ওয়েদার, তাহলে এই যে তোমরা একটু খেয়াল করে দেখো আই অ্যাম অথবা ওয়াজ ইউজ টু লিভিং হট ওয়েদার, অর্থাৎ আমি গরম আবহাওয়াতে বর্তমানে বাস করতেছি বা অতীতে বাস করতেছিলাম। তাহলে আসলে ব্যাপারটা কি বোঝাইতে পারছি আমি তোমাদেরকে যে ইউজ টু নিজে একটি স্বতন্ত্র মডাল ভার্ব, আবার ইউজ টু দু ধরনের তথ্য দিবে। একটা হচ্ছে তোমার অভ্যস্ত অর্থ দিবে, আর একটা হচ্ছে তোমার যে ব্যবহার বা উৎপাদন করা অর্থ দিবে। ব্যবহার বা উৎপাদন করাটা হচ্ছে প্যাসিভ বাক্যের ক্ষেত্রে, আর বর্তমানে বা অতীতে অভ্যস্তর ক্ষেত্রে শুধু ইউজ টু যোগ ভার্ব ওয়ান অথবা বি, শুধু ইউজ টু যোগ ভার্ব ওয়ান অথবা উড যোগ ভার্ব ওয়ান হচ্ছে কি যেটি দ্বারা অতীতে অভ্যস্ত বোঝাবে, আর হচ্ছে তোমার বি ইউজ টু যোগ ভার্ব প্লাস আইএনজি যেটা দ্বারা কি অতীতে অথবা বর্তমানে উভয় অভ্যস্ত বোঝাতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। মঈনুদ্দিন আহমেদ লিখেছে প্রেজেন্ট স্যার। মঈন, তোমার তো আগামী সপ্তাহ থেকে আসলে ক্লাস নিতে হবে আমাদের যে 2025 এবং 26 ব্যাচের অ্যাডমিশন এবং প্রি অ্যাডমিশন ব্যাচের যে ক্লাসগুলো হবে, আমরা এখন 2-4টে ক্লাস উন্মুক্ত রাখছি যাতে ছেলেমেয়েরা সবাই করতে পারে। আমাদের আগামী সপ্তাহ থেকে মূলত মোটামুটি যে প্রি অ্যাডমিশন 2025 ব্যাচ, যারা 2025 এবং 26-এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের অনলাইন এবং অফলাইন দু লাইনই চলবে। অফলাইনটা শুধুমাত্র তো ফরিদপুরের ছেলেমেয়েরা করতে পারে, আবার অনেকেরই যারা ফরিদপুর সদরের বাইরে থাকে তাদের করাটা কষ্ট হয়ে যায়, তাদের জন্য আমরা অনলাইন, এবং যারা ফরিদপুরের বাইরে আমাদের সাথে যুক্ত হতে চায় তাদেরকে আমরা অ্যাটাচ করে নিব ইনশাল্লাহ। তাহলে আশা করি যে আমরা চাই যে এবছর সারা দেশে আমরা একটা সার্ভিস প্রোভাইড করতে, অর্থাৎ তুষার স্কয়ারের সার্ভিসগুলো সারা দেশে আমরা ছড়িয়ে দিতে চাই, যে আমরা আসলে কিভাবে ছেলেমেয়েদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার একটা তথ্য দিতে চাই। ওকে, মঈন স্যার লিখছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ওরে হারামজাদা। আচ্ছা,
তাহলে এই যে দেখো নিচে তোমাদের জন্য এক্সাম্পল রেখেছি, হি ওয়াজ ইউজ টু লিভিং ইন দ্য কান্ট্রি। দেখো হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিয়ে রাখতে পারো, আমি এই স্লাইডটা সরিয়ে দেব। ওকে, তাহলে দেখো এখানে আই ইউজ টু ওয়াজ স্টাডিং, এটা কি হলো? আমরা বলতে পারতাম কি আই ইউজ টু স্টাডি, যে আই ইউজ টু স্টাডি দিলে হতো, অথবা আই ওয়াজ ইউজড টু স্টাডি, কারণ আমি নিজেই যেহেতু পড়াশোনা করতেছি, অর্থাৎ কি বাক্যটা অ্যাক্টিভ ফর্মে রয়েছে। যে সাইমা ইসলাম লিখেছে, স্যার এখন কি প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া যাবে? অবশ্যই প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া যাবে। আমরা কেবলই প্রি অ্যাডমিশন ব্যাচের জন্য ছোট ছোট করে কাজ করা শুরু করেছি ভাই। আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে যে তোমার এইচএসসি প্রথম বর্ষ থেকে শুরু করাটা বেটার। তুমি যদি না পারো অন্ততপক্ষে সেকেন্ড ইয়ার থেকে তোমাকে শুরু করতে হবে। তুমি একটু একটু দেখো, তুমি যদি পিওর আর্টসের স্টুডেন্ট হও তোমার আরও কি ঝামেলাটা হয়ে যায়, যে তোমাকে বেসিক ইংলিশটা ভালো করে জানতে হবে, মেমোরাইজিং পার্টটা ভালো করে জানতে হবে, আবার এর পাশাপাশি কি টেক্সট বুকটা ভালো করে জানতে হবে, এবং শুধু এখানেই ক্ষান্ত না, যে তোমাকে রিটেনের ক্ষেত্রে তোমাকে আরেক ধরনের প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ একজন স্টুডেন্টের ক্ষেত্রে 4টি ধরনের প্রিপারেশন নিতে হচ্ছে, তার তো মাথা মতো গরম হয়ে যায় স্বাভাবিকভাবেই, যে মাথা গরম হয়ে যাওয়ার মতো এই কথা। আচ্ছা, এই যে এসকে রুদ্র আমার প্রিয় স্টুডেন্ট, ও রাজবাড়ী সরকারি কলেজের, ও অলরেডি বিউপিতে ভর্তি হয়েছে। ও লিখেছে দ্য মেশিন ইজ ইউজ টু প্রডিউস গুডস ফুডস, লিখে ফেলছে গুডস লিখতে যায়। যাই হোক, মালিহা বিনতে মামুন উনি লিখেছে, স্যার আমিও ভর্তি হব। হ্যাঁ, তুমি বিউপি থেকে ভর্তি হবা, তোমার ভর্তি হওয়া উচিত, তোমার ইংলিশের স্কিল আরও ডেভেলপ করা উচিত। সাইমা ইসলাম লিখেছে, স্যার আমি বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। অবশ্যই, যে বিজনেস হও, মানবিক হও, বিজ্ঞান হও, সবারই একই গাছের তলে আসতেই হবে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে। কত টাকা ছাড় দিবেন আমাকে? যে মালিহা, তোকে ভর্তি করার জন্য আমি 50,000 টাকা নেব। তুই বিউপি থেকে ভর্তি হবি, তুই বড়, তোকে যদি ভর্তি হতে হয় তাহলে তোকে 50,000 টাকা দিতে হবে। ওকে, তাহলে দেখো এবার আরেকটা এক্সারসাইজ আমরা নিয়ে এসেছি, উই ইউজ টু গো। দেখো ভাই, ইউজ টু বলে ইউজ টু, ইউজেস টু, তারপরে ডু নট বা ডাজ নট বা ডিড নট ইউজ টু হবে না, কারণ ইউজড টু এটা একটি স্বতন্ত্র মডাল ভার্ব। তাহলে আমাকে এখানে বলতে হবে কি? এখানে বলতে হবে ইউজড টু। শি ওয়াজ ইউজ টু গেট, দেখো শি ওয়াজ ইউজ টু গেট, তাহলে গেট না হয়ে কি হবে? গেটিং আপ। হি ওয়াজ ইউজ টু ড্রিঙ্ক, তাহলে কি হবে? ড্রিঙ্কিং। শি ইউজ টু স্পিকিং, দেখো শি ইউজ টু, তাহলে তুমি যদি বলতে যে শি ওয়াজ used to speaking in public, তাহলে হয়ে যেত। আশা করি যে তোমরা বুঝে গিয়েছো যে এখানে কি করতে হবে। এবার দেখো তোমাদের জন্য আমরা খুবই চমৎকার দুটি প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি, যে হার্ভার্ড ড্যাশে স্কুল ফর মেন বাট নাও ইট ইজ কো এডুকেশনাল সার্ভিং অ্যাজ মেনি উমেন অ্যাজ মেন। ওকে, তাহলে তোমরা ঝটপট পার্টের অ্যান্সার করো। পার্ট এর অ্যান্সার তোমরা ঝটপট করে ফেলো, যে পার্ট এর অ্যান্সারটা আসলে কি হবে। হার্ভার্ড ড্যাশে স্কুল ফর মেন, তাহলে হার্ভার্ড ওয়াজ ইউজড হবে নাকি ইউজ টু বি, নাকি ওয়াজ ইউজ টু, নাকি ওয়াজ ইউজ টু বি? ওহো, কামনা মিম লিখছে, স্যার প্রবলেম টু এর একটি শর্টকাট দিলে ভালো হতো। আরে আমি আজকে ভুলে গেছি, পরের ক্লাসে দিতে পারি ভাই, সরি। আচ্ছা, মরিয়াম লিখেছে ওয়াজ ইউজ টু। আচ্ছা,
মরিয়ম বলতেছে যে ওয়াজ ইউজ টু হবে। আচ্ছা মরিয়ম বেগম, আপনি আইডি থেকে দেখেন, খেয়াল করে দেখেন, যদি আপনি ওয়াজ ইউজ টু এখানে ব্যবহার করেন তাহলে ওয়াজ ইউজ টু পরে তো আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে সেটা তো এখানে নাই। এর মানে কি অপশন সি উত্তর হতে পারবে না। যে শুভ সুলতানা, আকমাল চাকলাদার সবাই কি করছেন যে অপশন সি উত্তর করেছেন, কিন্তু পার্ট এর উত্তর অপশন সি হবে না। আবু জাফর উনাইডি থেকে বলতেছে ওয়াজ ইউজড, দেখেন ওয়াজ ইউজড দিলেন আপনি, এরপর টু কই, এটাও নাই, তাহলে এটা উত্তর হবে না। সি কে রুদ্র উনি লিখতেছে সি হবে না, সি হবে না। কামনা মিম লিখতেছে এর বি হবে। এই যে দেখেন কামনা মিম উনি সঠিক উত্তর দিয়েছে যে ইউজ টু বি। দেখেন ওয়াজ ইউজ টু যদি বিং থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো। যদি উত্তরটা কি পার্ট এর অপশন সি তে যদি ওয়াজ ইউজ টু বিং থাকতো তাহলে সেটা উত্তর হতো। ওকে, পার্ট বি তাহলে আমরা একটু দেখি। অ্যাজ টেলিভিশন ইমেজেস অফ দ্য অ্যাস্ট্রোনটস শোড ইভেন ফর ট্রেন্ড প্রফেশনালস হু আর ইউজ টু মুভ, হু আর ইউজ টু মুভ, তাহলে দেখেন এটা কি ঠিক আছে নাকি এখানে ভুল রয়েছে। যে স্যার সার্ভিং, সার্ভিং যে আসে মানে কি, সার্ভিং যে মানে কি, আমি সার্ভিং যে কি আসলে বুঝতে পারি নাই ভাইয়া। রায়হান তুমি একটু ক্লিয়ার করলে ভালো হয়। তাহলে দেখো যে ও সার্ভিং আছে, তাতে তো তোমার কোনো সমস্যা নাই, যে তোমার তো এইখানে চাইছে সার্ভিং, তো এটা তো কমাতে, সার্ভিং তো আর ভার্ব না, এটা তো তোমার যে দেখো এই স্কুল ফর মেন বাট নাও ইট ইজ কোড এগেইনস্ট, তুমি মনে করছিলে এটা ভার্ব, এখানে না, এটার সাথে এটা সম্পৃক্ত না, মূল বাক্যটা এটা হারবার্ড ইউজ টু এ স্কুল ফর মেন। ওকে, আর তাহলে পার্ট বিতে যে ইউজ টু মুভ না হয় কি হবে, মুভিং হবে। কেন মুভিং হবে? কারণ আগে বিভার্ব রয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাব যে পরবর্তীতে আমাদের প্রবলেম নাম্বার 12, 12 নম্বর প্রবলেম যেটা রয়েছে হ্যাড বেটার। দেখো এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার, এরপরে হচ্ছে তোমার অট টু অথবা বি সাপোজড, বি সাপোজড টু, এই তিনটা হচ্ছে শুড, শুডের সুডো মডাল, অর্থাৎ সেমি মডাল বা সুডো মডাল যাই বলি, ভবিষ্যতের উপদেশ, উপদেশ দেওয়া। তাহলে ভবিষ্যতে উপদেশ দেওয়া অর্থে এই চারটা একই অর্থ দিবে। হ্যাড বেটার, অট টু, বি সাপোজ টু এবং শুড, এই চারটা হচ্ছে কি ভবিষ্যতের উপদেশ দেওয়া অর্থে সবাই সেম, একই অর্থ দিবে। যেমন তুমি যদি বলো ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টেক ইট, টেক ইট, তাহলে তুমি হ্যাড বেটারের পরিবর্তে তুমি বলতে পারো যে ইউ শুড টেক ইট, ইউ অট টু টেক ইট, ইউ আর সাপোজ টু টেক ইট, তুমি এভাবেও ব্যবহার করতে পারো। একটির বিকল্প হিসেবে এখানে মোট চারটিকে নেওয়া যায়। তাহলে যেখানেই আমরা হ্যাড বেটার ব্যবহার করব সেখানে আমরা শুড ব্যবহার করতে পারবো, সেখানে আমরা অট টু ব্যবহার করতে পারবো, সেখানে আমরা বি সাপোজ টু ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউ হ্যাড বেটার টেক কেমিস্ট্রি 600 দিস সেমিস্টার, বাক্যটা নেগেটিভ হলে ইউ হ্যাড বেটার নট টেক কেমিস্ট্রি 600 দিস সেমিস্টার। তাহলে এবার দেখো আমরা যদি এখানে এক্সাম্পলস গুলো দেখি, ইউ হ্যাড বেটার টু হারি, তাহলে এখানে কি টু বসবে? নিশ্চয়ই টু বসতে পারবে না। ইউ হ্যাড বেটার মেড, দেখো হ্যাড বেটার পরে কি তুমি মেড বসাবা? নিশ্চয়ই না। হ্যাড বেটার পরে তুমি কি বসাবা? মেক বসাবা। ইউ হ্যাড বেটার টু চেক, তাহলে কি টু বসাতে পারবে না। ইউ হ্যাড বেটার ডোন্ট কুইট, তাহলে কি ইউ হ্যাড বেটার নট কুইট দিলে তাহলে তোমার হবে ইউ হ্যাড বেটার ডু নট গো অ্যালোন, তাহলে তুমি এটাকে ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন, কারণ হ্যাড বেটারও একটা মডাল ভার্ব, ডু একটা মডাল ভার্ব, তাহলে দুটো মডাল ভার্ব কি তোমার পাশাপাশি ব্যবহার করার কোনো দরকার কি আছে? আদৌ নেই। তাহলে
তোমরা পার্ট এ এবং পার্ট বি এই দুটো একটু দ্রুত একটু ঝটপট একটু সলভ করে ফেলো। টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ড্যাশ লিটমাস পেপার। তাহলে এখানে এটার উত্তরটা কি হবে? আর একটা হচ্ছে ইন টুডেজ কম্পিটিটিভ মার্কেটস ইভেন স্মল বিজনেসেস হ্যাড বেটার টু অ্যাডভার্টাইজ অন টিভি অ্যান্ড রেডিও ইন অর্ডার টু গেইন এ শেয়ার অফ দ্য মার্কেট। তাহলে তোমরা পার্ট এ এবং পার্ট এ এবং পার্ট বি এর আনসারটা কি হবে তোমরা ঝটপট দ্রুত আনসার করে ফেলো। যে সাইমা ইসলাম লিখেছে ইউজ, এসকে রুডু লিখেছে ক্লিয়ার স্যার, আব্দুল গাফফার লিখেছে ইউজ, শুভ সুলতানা ইউজ, এসকে রুডু ইউজ। তাহলে আমরা বুঝতেই পারতেছি হ্যাড বেটারের পর আসলে কি হবে? ইউজ হবে। তাহলে ভালো কথা, তাহলে পার্ট বিটা কি হবে? পার্ট বি এর অ্যান্সারটা আসলে কি হবে? দেখো হ্যাড বেটারের পরে কি আছে? টু অ্যাডভার্টাইজ। আমরা জানি এই টুটাকে সবসময় কি করতে হবে? উচ্চ। যখন টুটাকে উচ্চ করব তখনই এটাকে এই টুকে আমরা বলবো কি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এখানে একটা টু থাকে কিন্তু সেই টুটা কি আসলে দৃশ্যমান থাকে না, টুটা সবসময় কি থাকে? অদৃশ্যমান। তাহলে আশা করি তোমরা বুঝে গিয়েছো। এরপরে আমরা 133 হয়ে গেছে, হবে হচ্ছে 13, যে প্রেফারেন্স উড রেদার। উড রেদার আসলে বিষয়টা কি? উড রেদার দেখো আমরা প্রথমত উড রেদার অথবা প্রিফার যোগ টু প্লাস ভার্ব ওয়ান আর উড রেদার যোগ ভার্ব ওয়ান। যদি এমনটা ব্যবহার করি তাহলে সেটা দ্বারা বোঝাবে পছন্দ করা। আর 2 নম্বরে উড রেদার যোগ ভার্ব ওয়ান যোগ দেন যোগ ভার্ব ওয়ান, অথবা প্রিফার যোগ ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন যোগ টু যোগ ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন। উড রেদার মানে হচ্ছে পছন্দের তুলনা, আর প্রিফারের ক্ষেত্রে অধিক পছন্দ করা। খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, এখান থেকে প্রচুর প্রশ্ন সেট করা হয়ে থাকে, যে এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা কি বলেছি? শুধু উড রেদারের পরে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি দ্বারা পছন্দ করা বোঝাবে। যেমন দেখো আই উড রেদার ড্রাইভ, মানে কি আমি গাড়ি চালাতে পছন্দ করি। আই উড রেদার নট ড্রাইভ, মানে আমি গাড়ি চালাতে পছন্দ করি না। যে উড রেদারের পরে আমরা সাধারণত ভার্ব ওয়ান করে থাকি, আশা করি বুঝাইতে পারছি। প্রিফারের পরে কি একটা ভার্ব আসলে টু প্লাস ভার্ব ওয়ান করে থাকি। এরপর হচ্ছে যখন আমরা পছন্দের তুলনা বুঝাবো, উড রেদার যোগ ভার্ব ওয়ান দেন যোগ ভার্ব ওয়ান। এটা দ্বারা কি হবে? দুটোর মধ্যে একটাকে পছন্দ করার। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, বিষয়টা বুঝতে সুবিধা হবে। আই উড রেদার স্টার্ভ দেন বেগ। আমি না খেয়ে মারা যাব তবু ভিক্ষা করব না। দেখো, আর আমি যদি বলি যে আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি পড়তে বেশি ভালোবাসি লেখার থেকে, আমি পড়তে বেশি পছন্দ করি। তাহলে এক্ষেত্রে দেখো দুটো কাজের মধ্যে একটাকে বেশি পছন্দ করা, অন্যটাকে কম পছন্দ করার ক্ষেত্রে আমরা প্রিফার নিয়ে আসি। আর হচ্ছে উড রেদারের ক্ষেত্রে কি? উড রেদার যোগ ভার্ব ওয়ান দেন যোগ ভার্ব ওয়ান, দুটোর মধ্যে একটাকেই পছন্দ করবা, অন্যটাকে পছন্দ করবা না। যে এসকে রুদ্র লিখছে ক্লাসে অ্যাটেন্ডেন্স এত কম কেন? আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্স কম প্রথম দিকে কমই থাকে, কেবল ছেলেমেয়েরা, ওদেরকে আস্তে আস্তে আগ্রহ হবে। তারপরে রোজা রয়েছে, অনেকে রোজা রেখে তারাবির নামাজ পড়ার পরে আসলে শরীরে হাত পা অত শক্তি মানে যোগ থাকে না, যার কারণে ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যায়, স্বাভাবিক। তাহলে আশা করি
যে তোমরা বুঝে গিয়েছো। আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এরপর আর একটু দুটো করব, আর সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তাহলে দেখো, she told me that she would rather not to serve। দেখো, she would rather not to serve, তাহলে not এর পরে কি to আসবে না। if you do not mind I would rather not going। দেখো, not going তাহলে কি আইএনজি যোগ করা যাবে না। he said that he would rather went। দেখো, তাহলে went হবে না, go হবে। I would rather writing হবে না, write হবে। Greg would rather has a Pepsi than a beer। দেখো, would rather এর পরে has না হয়ে কি হবে, have হবে। কেন have হবে? কারণ আমরা জানি কি have has had এই তিনটার মধ্যে বেস ফর্মটা হচ্ছে কি have। Greg would rather have a Pepsi than a beer। আচ্ছা, রায়হান আহমেদ লিখেছে স্যার লাইভ ক্লাস কি রেগুলার হবে? রেগুলার বলতে আমরা হচ্ছে শুক্র আর শনিবার এই দুদিন ক্লাস রাখি, এর বেশি রাখি না, কারণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি এর বেশি আমরা প্রয়োজন মনে করি না। ওকে, তাহলে তোমরা একটু পার্ট এ আর পার্ট বিটা একটু দেখো ঝটপট। মিম লিখছে সবাই ঘুমায় পড়েছে, ভালো কথা। তারপর দেখো, রোডেনড্রন্স এক ধরনের ফুল। would rather dash in shady places and so would azale's। তাহলে এইখানে আসলে কি হবে, পার্ট এটা কি হতে পারে? আর পার্ট বিটা দেখো, দ্য অ্যামিশ পিপল descended from the Germans and Swiss would rather using horses than machines for transportation and farm work because they believe that they হবে, এখানে দা হবে না, they believe that is simple life keeps them closer to God। তাহলে যে এক নম্বরে তোমরা উত্তর করেছো সাইমা ইসলাম, ডি করেছো গ্রো, শুভ সুলতানা ডি করেছো, সাইমা ইসলাম এ ইউজ করেছো, এটা বোধহয় আগেরটা চলে গিয়েছে। আকমাল চাকলাদার উনি ডি করেছে। তাহলে আমরা জানি যে উড রেদারের পরে সবসময় কি বসবে, ভার্বের বেস ফর্ম। ওকে, আর হচ্ছে পার্ট বিতে দেখো যে উড রেদার পরে ইউজিং চলে আসছে, আসলে কি ইউজিং হবে নাকি ইউজ হবে? তাহলে এটাও কি ভুল রয়েছে। তাহলে পার্ট বি এর আসলে উত্তরটা কি হবে, এতে ভুল রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে যে আমরা পরবর্তীতে আর একটা উড রেদার যদি দ্যাট আসে, উড রেদার আসলে দ্যাট উড রেদার দ্বারা বোঝাবে হচ্ছে তুমি নিজেই কোনো কাজ করতে পছন্দ করবা। আর উড রেদার দ্যাট মানে হচ্ছে যে তুমি চাও বা তুমি পছন্দ করো অন্য কেউ কাজটি করুক। উড রেদার দ্যাটের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বটা পাস্ট হবে। যে এসকেল উল্টো লেখছে পিন পয়েন্ট এরর দেখলে ভয় লাগে স্যার, আসলে ভয় করার তো কিছু নাই। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে চারটার যে কোনো একটা ভুল আছে। তাহলে উড রেদার দ্যাটের পরে যদি তোমার সাবজেক্ট আসে, উড রেদার দ্যাটের পরে সাবজেক্ট আসবে, সাবজেক্ট আসলে ভার্বটা হবে কি পাস্ট। আর যখন শুধু উড রেদারের পরে ভার্ব আসা মানে হচ্ছে তুমি নিজেই পছন্দ করো কাজ। আর যেমন এটা দেখো, আই উড রেদার দ্যাট ইউ ড্রপ, আমি পছন্দ করি তুমি গাড়িটি চালাও। তাহলে দেখো, অর্থাৎ কি উড রেদারের পরে দ্যাট আসা মানে যে প্রথম কর্তা চায় যে তার পছন্দ অনুসারে তৃতীয় কর্তা কাজটি করুক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, উড রেদারের পরে কি আছে, দ্যাট আছে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, পাস্ট। দেখো, আই উড রেদার দ্যাট ইউ ডিড নট, নেগেটিভ আছে তাই কি ডিড নট। তাহলে আমরা একটু দুই চারটে একটু এক্সারসাইজ দেখতেই পারি। আই উড রেদার দ্যাট ইউ ডোন্ট ডু, তাহলে ডোন্ট না হয় কি হবে, ডিডেন্ট হবে। দেন উড রেদার দ্যাট হার হাজবেন্ড ডাজেন্ট ওয়ার্কিং, তাহলে ডাজেন্ট না হয় কি হবে, যে তোমার ডিডেন্ট ওয়ার্ক হবে। দ্য ডিন উড রেদার দ্যাট স্টুডেন্টস মেক না হয় তাহলে কি হবে, মেড হবে। মাই রুমমেট উড রেদার দ্যাট আই ডোন্ট না হয় কি হবে, আই ডিডেন্ট হবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো।
উড দ্যাটের পরে সাবজেক্ট না থাকলে তো ভার্বের বেস ফর্ম হবে। সাইমা, তুমি তো একটু আগের রুলসটাই করলা যে আই উড রেদার ড্রাইভ এ কার, আই উড রেদার ড্রাইভ এ কার। আর আমি যদি বলি আই উড রেদার দ্যাট সাইমা ড্রভ এ কার হবে, তখন আই উড রেদারের পর যখনই দ্যাট আসবে তখন চেঞ্জ হয়ে যাবে। উই উড রেদার দ্যাট ইউ শুড হবে না, শুড কাম না হয় কি হবে, দ্যাট কেম টুমরো, এটা করলেই হবে। ওকে, তাহলে দেখো যে এ গুড কাউন্সিলর উড রেদার দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ হিজ অর হার ওন ডিসিশনস আফটার বিং হেল্প নট অ্যারাইভ, এখানে ডট অ্যারাইভ হয়ে গেছে, এটা কি হবে, নট অ্যারাইভ অ্যাট এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অল্টারনেটিভস। তাহলে 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 পার্ট এর আনসারটা কি হবে, তোমরা একটু খেয়াল করো। সামিয়া লিখছে, স্যার আপনার ঘুম আসতেছে না। ঘুম আসবে না কেন, ঘুম সবারই আসে। আর এটা পারার একটা আছে, তোমরা একটু দ্রুত শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি তোমাদের ঘুম আসছে, কিন্তু এই পার্টটা শেষ করে দিই। এ গুড কাউন্সিলর উড রেদার দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ হিজ অর হার ওন ডিসিশনস আফটার বিং হেল্প নট অ্যারাইভ অ্যাট এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অল্টারনেটিভস। তাহলে পার্টের আনসারটা কি হবে? অলরেডি উত্তর করা শুরু করেছো সব, যে শুভ উত্তর করেছে, তারপরে মরিয়ম উত্তর করেছে, আকমল উত্তর করেছে, ওনারা বলতেছে মেড হবে, সাইমা উত্তর করেছে মেড হবে, ভালো কথা। পার্ট বি এর উত্তরটা আসলে কি হওয়া উচিত? নওরিন সামিয়া বলতেছে মেড হবে। এরপর আমরা দেখবো যে পার্ট বি তে আসলে কি বলছে। It is said that the American flag has 5 pointed stars because Betsy Ross told General Washington she would, এখানে ওয়ার্ড হয়ে গেছে, she would rather that he changing। তাহলে দেখো that he changing না হয় কি হবে, যদি চেঞ্জ করতাম তাহলে এখানে হয়ে যেত। তাহলে আমরা উড রেদার দ্যাট এর কাছ থেকে কি শিখতে পেলাম, যে উড রেদার দ্যাট যখনই থাকবে তখন প্রথম কর্তা পছন্দ করবে, দ্বিতীয় কর্তা তার পছন্দ অনুসারে কাজটি করবে, এবং যার কারণে উড রেদার দ্যাট এর পরবর্তী ভার্বটা হবে সবসময় পাস্ট ইনডিফিনাইট। ওকে, আজকের ক্লাসের শেষ রুলস 15, নেগেটিভ ইম্পারেটিভস, অর্থাৎ নাবাচক অনুজ্ঞাবাচক দুভাবে করা যাবে। এক নম্বর হচ্ছে তুমি যদি প্লিজ দিয়ে করো, প্লিজ যোগ ডু নট যোগ ভার্ব ওয়ান যোগ এক্সটেনশন, মনে রাখবা প্লিজ দিয়ে করলে ইউ উজ্জ। আর যদি তুমি উড দিয়ে করো তাহলে উড ইউ প্লিজ যোগ নট যোগ ভার্ব ওয়ান যোগ এক্সটেনশন, এখানে ডু আসবে না। যখন তুমি উড দিয়ে করবা তখন তোমার ডু থাকবে না, আর যখন তুমি প্লিজ দিয়ে করবা তখন ডু আসবে। তাহলে নেগেটিভ ইম্পারেটিভস দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে প্লিজ দিয়ে করা যায়, প্লিজ ডোন্ট স্মোক, প্লিজ ডোন্ট স্মোক। আর উড দিয়ে করলে কি ইউ আসবে, উড ইউ প্লিজ নট স্মোক, উড ইউ প্লিজ নট স্মোক। তাহলে প্লিজ ডোন্ট স্মোক অথবা কি উড ইউ প্লিজ নট স্মোক আমরা এভাবে করতে পারি। তাহলে এইখানে দেখো প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, উড ইউ প্লিজ নট টেল এনিওয়ান। তাহলে নেগেটিভ ইম্পারেটিভস করার দুটো মেথড বা পদ্ধতি রয়েছে। তাহলে এই যে দেখো আমরা কতগুলো ইনকারেক্ট কারেক্ট রেখেছি, একটু খেয়াল করি। উড ইউ প্লিজ ডোন্ট স্মোক, দেখো আমরা বলছি কি উড ইউ আসলে কি প্লিজের পরে ডু আসতে পারবে না। প্লিজ ডোন্ট টু পার্ক হেয়ার, দেখো প্লিজ ডোন্ট টু পার্ক হেয়ার, তাহলে এখানে কি ডন্টের পরে টু এখানে অতিরিক্ত চলে এসেছে। উড ইউ প্লিজ নট, দেখো তাহলে কি টু আসা যাবে না। প্লিজ ডোন্ট টু আসা যাবে না। তাহলে আশা করি যে তোমরা এগুলো বুঝে গিয়েছো। তাহলে এই যে 15 নম্বর প্রবলেমের পার্ট এ এবং পার্ট বি, পার্ট এ এবং পার্ট বি এ দুটো কি হবে, প্লিজ ড্যাশ ফটোকপিস অফ কপিরাইটেড ম্যাটেরিয়াল উইদাউট দ্য পারমিশন অফ দ্য পাবলিশার, এটা কি হবে একের। পার্ট এর কি উত্তর হবে, আর প্লিজ ডোন্ট পার্কিং ইন দোজ দ্যাট হ্যাভ সিন্স রিজার্ভিং দেম ফর দ্য হ্যান্ডিক্যাপড। তাহলে পার্ট এ এবং পার্ট বি উত্তরটা আসলে কি হবে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও।
প্লিজের পরে আসলে এখানে কি ব্যবহার করতে পারবো? সাইমা ইসলাম বলতেছে স্যার যে এইখানে বি হবে, প্লিজ ডোন্ট মেক, প্লিজ ডোন্ট মেক, সাইমা বলতেছে। ভালো কথা, বাকিরা কি বলো? তোমরা ঝটপট উত্তর করে জানাতে পারো। শুভ বলতেছে বি হবে, ভালো কথা। আকমল চাকলাদার উনিও বি হবে। সাইমা ইসলাম ডোন্ট মেক, ভালো কথা, ডোন্ট মেক পেয়ে গিয়েছি আমরা অলরেডি উত্তর। তাহলে পার্ট বিতে উত্তর কি হতে পারে? নওরিন সামিয়াও বি হবে। মরিয়ম বেগম নট টু মেক দিয়েছে, নট টু মেক না, নট টু মেক হতে পারবে না, কারণ তোমার নেগেটিভ ইম্পারেটিভস এর ক্ষেত্রে প্লিজ বা উডের ক্ষেত্রে যে ইনফিনিটিভ আসতে পারবে না। মরিয়ম বেগম, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্লিজ ডোন্ট মেক অথবা উড ইউ প্লিজ নট মেক, এটাকে আমরা দুভাবে করতে পারতাম, প্লিজ ডোন্ট মেক অথবা উড ইউ প্লিজ নট মেক। এবার দেখো পার্ট বি, প্লিজ ডোন্ট পার্কিং, দেখো পার্কিং, পার্কিং আইনজি হবে না, অথবা প্লিজ না দিয়ে করতাম যদি, তাহলে উড দিয়ে করতাম, তাহলে করতাম কি উড ইউ প্লিজ নট পার্ক। তাহলে আশা করি যে তোমরা যে আমরা যে ব্যারেনস্টফেলের যে বেসিক গ্রামারগুলোর উপরে দুটো সেশন কাটিয়েছি, যে প্রবলেম 1 থেকে 15 পর্যন্ত আমরা এখানে শেষ করেছি, যে তোমরা নিশ্চয়ই যে আমার যে আমি যে তোমাদেরকে যে প্র্যাকটিস যে শিট, এই প্র্যাকটিস শিটটা আমি তোমাদের গতদিন দিয়ে দিয়েছিলাম আমি পিডিএফ আকারে। তোমরা প্র্যাকটিস শিটে তোমরা এটি প্রয়োজনীয় নোটগুলো ওখানে চমৎকারভাবে আছে, যে যেমন আমার কাছে একটা প্র্যাকটিস শিট রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে নোট লেখার মতো একটা জায়গা রেখেছি, অর্থাৎ আমি যে ক্লাসে তোমাদেরকে যে আইটেমগুলো পড়ালাম সেই আইটেমগুলোর একটা ক্লাস নোট, যে তুমি যে প্লিজ বা উড দিয়ে যে তুমি নেগেটিভ ইম্পারেটিভসের যে রুলসগুলো শিখেছো তুমি এখানে কিন্তু নোট করতে পারো। তাহলে তুমি দেখো যে আমরা সাধারণত সবসময় কি ব্যবহার করি? খাতা ব্যবহার করি, আর খাতা ব্যবহার করতে করতে ওই খাতাটা তো কোথায় যে আমাদের ঝামেলা হয়ে যায়। আমি এই জন্য কি করেছি যে আমি এইভাবে আমি তোমাদের জন্য একটা নোটশিট তৈরি করেছি। এগুলো আমি সাধারণত অফলাইনে করাই, যে ছেলেমেয়েদেরকে এইখানে যে একটা নোট লেখার মতো একটা জায়গা থাকে, সেইখানে ক্লাসে নোটগুলো লেখাই, তারপরে প্র্যাকটিস করাই, এরপরে লাস্টে দুটো টেস্ট থাকে। তাহলে আমরা এই যে আজকে পর্যন্ত যে আমরা প্রবলেম 1 থেকে 15 পর্যন্ত এই 15টি সমস্যার উপরে আমরা প্র্যাকটিস করলাম, এটার আমরা একটা পরীক্ষা রাখতে চাই। আমরা পরীক্ষাটা আগামী মঙ্গলবার রাতে রাখতে চাই, যে আগামী মঙ্গলবার রাতে আমরা কি করব, প্রবলেম 1 থেকে 15 পর্যন্ত যতগুলো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো তোমরা একটু ভালো করে অধ্যয়ন করবা। এই অধ্যয়নের উপরে আমরা একটা পরীক্ষা নিতে চাই যে আসলে তোমরা কতটা বুঝতে পেরেছো, এরপরে আমরা ওটাকে সলভ করে দেব। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাই, যে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। আবু ফেলিক্স স্যার, আমার কাছে আছে এটা, তোমার কাছে নোট নাম্বার 1টা আছে। আমি কিন্তু আজকে অফলাইনে আমি কিন্তু যে 2 নাম্বার নোটটাও দিয়েছি ছেলেমেয়েদেরকে। ওকে, আমি অফলাইনে আজকে পড়িয়েছি হচ্ছে 16 থেকে 20 পড়িয়েছি। তাহলে তোমরা 1 থেকে 15 পর্যন্ত ভালো করে এগুলোর উপরে একটু প্র্যাকটিস করো। আগামী মঙ্গলবার রাত 9টায় আমরা কি করব, 1 থেকে 15 উপরে একটা পরীক্ষা নিব, তারপর হচ্ছে এটা সলভ করে দেব। ওকে, যে কামনা মিম লিখেছে কয়টায় সময় হবে? অবশ্যই 9টায় হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের পাশাপাশি আমাদের ঘুম পাচ্ছে, আমাদের ঘুমাতে হবে। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।